আমার পৃথিবীটা ঠিক চার দেওয়ালের এই ঘরটার মতো। বাইরে অনেক আলো, অনেক কোলাহল, অনেক সম্ভাবনা, কিন্তু আমার জন্য বরাদ্দ শুধু এই দম বন্ধকর অন্ধকারটা। এই বাড়ির সবাই যখন একসাথে হাসে, আমার মনে হয় সেই হাসির শব্দগুলো যেন আমাকে ব্যঙ্গ করছে। তারা আমাকে বেকার বলে ডাকে, অপদার্থ বলে, কিন্তু তারা এটা জানে না যে আমার ভেতরের আগুনটা এখনো নেবেনি। একদিন, শুধু একদিনের জন্য আমি এমন একটা পৃথিবী গড়ব যেখানে আমার পরিচয় দেওয়ার জন্য বাবার নামের প্রয়োজন হবে না। সেদিন হয়তো এই অবহেলাগুলোই আমার সফলতার গল্পের প্রথম অধ্যায় হয়ে থাকবে। আমি তো তেমন কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম সুন্দর একটা পরিবার, সুন্দর একটা ভবিষ্যৎ। কিন্তু আমার বাবা, ভাই আর ভাবি হয়তো সেটা চায়নি। ঠিক আজকের মতোই খাবার টেবিলে বসে আজ 4 বছর ধরে আমার সাথে আমার পরিবার যা করেছে তা হলো অবহেলা। দর্শক, আপনারা দেখতে থাকুন। মিরপুর, ঢাকা শহর। সময় শুক্রবার, দুপুর 1:30। দুপুরের খাবার টেবিলে আয়োজনটা বেশ জমজমাট। সাদা ভাতের সাথে মুরগির রোস্ট, বিফ কালিয়া, ইলিশ ভাজা আর ঘন ডাল। আফসার আহমেদ পরিবারের কর্তা, তার বড় ছেলে সাকিব আর তার স্ত্রী তানিয়ার সাথে কথা বলছিলেন। এতক্ষণ যে ব্যক্তিটা ইমোশনাল কথা বলছিল সে হলো আমাদের আজকের গল্পের নায়ক, শাহিন। শাহিনের মা আমিনা বেগম খাবার তুলে দিচ্ছিলেন। নীরব কেবল একজনে, শাহিন। সে মাথা নিচু করে প্লেটের ভাতে আঙুল চালাচ্ছিল, যেন খাবারের চেয়েও গভীর কিছু ভাবছে। আমিনা বেগম বললেন, সাকিবের প্রমোশনের খবরটা শুনে তোর খালারা যে কি আনন্দ পেয়েছে, ফোন দিয়ে আমাকে প্রায় 10 মিনিট শুধু দোয়া করলো। বলছিল, আপু আমার সাকিব বাবার তার মতোই হয়েছে, বাবার মুখ উজ্জ্বল করেছে। আম্মা আর বলো না তো, খালা একটু বেশিই বলেন। খালামণি একদম ঠিক কথাই বলেছেন আম্মা। আপনার ছেলে আসলেই হীরের টুকরো। অফিসের সবাই কী যে সম্মান করে। সেদিন ওর বসের সাথে দেখা হলো একটা প্রোগ্রামে। আমাকে আলাদা করে ডেকে নিয়ে বলেছিল, সাকিবের মতো একজন এমপ্লয় পাওয়া ভাগ্যের ব্যাপার। হবে না কেন? পরিশ্রম করে বুদ্ধি কাটায়, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর মোবাইল টিপে তো আর বসের প্রশংসা পাওয়া যায় না। আজকালকার ছেলেদের তো ওসব দিকেই খেয়াল নেই, তাদের খালি সহজে টাকা কামানোর ধান্দা। কথাটা যে কাকে উদ্দেশ্য করে বলা সেটা বুঝতে বাকি রইল না শাহিনের। সে ভাতের লোকমাটা মুখে না তুলে আবার প্লেটেই নামিয়ে রাখল। ঘরের ভেতর দামি এয়ার কন্ডিশনার চললেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ঠিক বলেছ আব্বা, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি তো শাহিনকে কতবার বললাম আমার সাথে চল, অফিসে জুনিয়র পোস্টে একটা ব্যবস্থা করে দিই, কাজ শিখতে শিখতে উপরে উঠতে পারবি। কিন্তু তার তো সেদিকে মন নেই, তার নাকি এসব চাকরি বাকরি ভালো লাগে না। আসলে সাকিব, শাহিন হয়তো ক্রিকেটিভ কিছু করতে চায়। আজকাল তো ইউটিউবেও অনেক ভালো করছে, কিন্তু সেটার জন্য তো চেষ্টা লাগে, ধৈর্য লাগে। কথাটা আপাত দৃষ্টিতে সমর্থন মনে হলেও এর ভেতরের খোঁচাটা শাহিনীর বুকে তীরের মতো বিঁধল। সে মুখ তুলে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই বাবা আবার বলে উঠলেন, ক্রিয়েটিভ? কিসের ক্রিয়েটিভ? ঘরে বসে থাকাটা যদি ক্রিয়েটিভ কাজ হয় তাহলে তো কথাই নেই। বয়স তো কম হলো না, 26 বছর বয়স হয়ে গেল। এই বয়সে আমি সংসার চালাতাম, আর ও এখনো আমার ঘাড়ে বসে খাচ্ছে। পাশের বাড়ির রফিক সাহেবের ছেলেটা তো বয়স তো শাহিনের চেয়েও কম হবে। সে নাকি কি একটা অনলাইন ব্যবসায় মাসে 50,000 টাকার উপরে কামাচ্ছে। আহা, তোমরা সবাই মিলে ছেলেটার পেছনে লাগলে কেন? ও চেষ্টা করছে তো, একদিন দেখবে ঠিকই কিছু একটা করে ফেলবে। সব কিছুর একটা সময় আছে। সময়? আর কত সময়? ওর বয়সী ছেলেরা বিয়ে করে সন্তানের বাবা হয়ে যাচ্ছে, আর সে এখনো নিজের পকেট খরচের টাকাটাও আমার কাছ থেকে নেয়। আমার তো মাঝে মাঝে লোকদের সামনে পরিচয় দিতেও লজ্জা করে। লোকে যখন জিজ্ঞেস করে আপনার ছোট ছেলে কি করে, আমি কি উত্তর দেব? বলবো আমার ছেলে একজন বেকার, সারাদিন ঘরে বসে থাকে। এবার শাহিন মুখ খুলল, আব্বা, আমি তো চেষ্টা করছি, কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, হয়নি। চেষ্টা? কিসের চেষ্টা? দিনরাত তো দেখি ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসে থাকিস। কি
কি করিস আল্লাহই জানে। ইন্টারভিউ দিলেই কি চাকরি হয়? চাকরির জন্য প্রস্তুতি লাগে, স্মার্টনেস লাগে। তোর মতো চেহারা শুকনো করে বসে থাকলে তো পিয়নের চাকরিও জুটবে না কপালে। ভাইয়া, তুমি কিন্তু বেশি বলছো। একদমই ঠিক বলছি। তুই আমার ছোট ভাই, তাই বলছি। এভাবে চললে জীবনে কিছুই করতে পারবি না। আমাদের বংশের কারো গায়ে বেকার তকমা লাগেনি, তুই প্রথম হবি, এটা ভাবতেও আমার ঘৃণা লাগে। এই চরম অপমানজনক কথার পর খাবার টেবিলে বসে থাকাটা অসম্ভব হয়ে পড়ল শাহিনের জন্য। তার মনে হচ্ছিল ভাতের প্রতিটি দানা যেন পাথরের টুকরোর মতো গলায় আটকে যাচ্ছে। চারপাশের মানুষগুলোকে নিজের পরিবারের সদস্য বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একদল হিংস্র সমালোচক তাকে ছিঁড়ে খাচ্ছে। সাকিব, থাম তো। খাওয়ার সময় এসব কথা কেন বলছিস? শাহিন বাবা, তুই খা, ওদের কথায় কান দিস না। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। শাহিনের বাবা আফসার আহমেদ শেষ পেরেকটা ঠুকে দিলেন। ওর আবার মান অপমান, যে রোজগার করে না তার আবার কিসের সম্মান? শোনো, সামনের মাসে আমরা কক্সবাজার যাওয়ার একটা প্ল্যান করছি। তানিয়ার অনেক দিনের শখ। সাকিব সব ব্যবস্থা করছে। এখানে শাহিনের মতামত নেওয়ার কিছু নেই। যে পরিবারের জন্য 1 টাকাও খরচ করতে পারে না, তার আবার প্ল্যানিংয়ের মতামত কিসের? এই কথাটা শোনার পর শাহিনের মনে হলো যেন কেউ তার কানের ভেতর উত্তপ্ত সীসা ঢেলে দিয়েছে। সে আর এক মুহূর্তও সেখানে বসল না, নিঃশব্দে চেয়ারটা পেছনে ছেড়ে উঠে দাঁড়ালো। কিরে, উঠলি কেন? তোর তো খাওয়াই হয়নি, বস খা। শাহিন কোনো উত্তর দিল না, কারো দিকে না তাকিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। তার হেঁটে যাওয়ার পথের দিকে তাকিয়ে সাকিব আর তানিয়া একে অপরের দিকে চেয়ে এমনভাবে হাসলো যেন তারা কোনো যুদ্ধে জয়লাভ করেছে। শাহিন নিজের ঘরের দরজাটা খুব আস্তে করে বন্ধ করলো। শব্দ করতেও যেন তার ভয় হচ্ছিল। ঘরটা অন্ধকার, সে আলো জ্বালালো না। অন্ধকারেই বিছানার এক কোণায় গিয়ে বসলো, পিঠটা দেয়ালে ঠেকিয়ে চোখ বন্ধ করলো। কান্নার বদলে তার ভেতরে এক অসহনীয় জ্বালা শুরু হলো। মনে হচ্ছিল এই বাড়ি, এই পরিবার সব কিছু তার জন্য একটা জেলখানা। সেই জেলখানায় তার অপরাধ হলো সেই বেকার। ধানমন্ডি 27 নম্বরের একটা কমিউনিটি সেন্টার, রাত 8টা। বাড়ির অসহনীয় পরিবেশ থেকে বেরিয়ে আমার মনে হচ্ছিল যেন আমি কিছুক্ষণের জন্য শ্বাস নিতে পারছি। আমার বন্ধু রাশেদ ফোন করে এক প্রকার জোর করেই এক কমন ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে নিয়ে এসেছে। ধানমন্ডির জলমলে আলো আর মানুষের ভিড়ে আমার নিজেকে বড্ড বেমানান লাগছিল। মিরপুরে আমার বাড়ি থেকে ধানমন্ডির এই দূরত্বটুকু কেবল ভৌগোলিক নয়, যেন সামাজিক অবস্থানেরও এক বিশাল পার্থক্য। আমার বন্ধু রাশেদ বলল, দোস্ত, মন খারাপ করে এক কোণা দাঁড়িয়ে আছিস কেন? চল একটু ঘুরে দেখি। দেখ কত পরিচিত মুখ এসেছে। আমার ভালো লাগছে না রে, তুই যা, আমি এখানেই ঠিক আছি। আরে ধুর, তোর এই ভালো লাগছে না রোগটা কবে যাবে? তোর ভাবির বকা খেয়ে এখানে এসেছিস, আর তুই এমন মরা হয়ে থাকলে চলবে? আরে ওই দেখ, রুহি এসেছে। শাহিন রাশিদের দেখানোর দিকে না তাকিয়ে বুঝল সে কার কথা বলছে। রুহি আরমান কলেজের সবচেয়ে সুন্দরী আর অহংকারী মেয়ে। শাহিনদের বাসা থেকে মাত্র মিনিট 10 দূরত্বে বিশাল বাংলো বাড়িটা রুহিদের। কলেজে পড়ার সময় থেকে শাহিন তাকে চিনত, তবে সেটা ছিল একতরফা। রুহির মতো মেয়েদের কাছে শাহিনের মতো সাধারণ ছেলেদের কোনো অস্তিত্বই থাকে না। তুই কি হয়েছে? ও এসেছে তো আমার কি? আরে চল না গিয়ে কথা বলি। কলেজের পর তো আর কথাই হয়নি। মেয়েটা দিন দিন যা সুন্দর হচ্ছে না, পুরাই আগুন। আমার ইচ্ছে করছে না রাশেদ, তুই বুঝতে পারছিস না কেন? দেখছিস না ওর আশেপাশে কেমন লোকজন? ওর সাথে কথা বলতে যাওয়াটাও বোকামে। রাশেদ শাহিনের কোনো কথাই শুনল না। সে প্রায় জোর করে শাহিনের হাত ধরে টেনে রুহিদের আড্ডার দিকে নিয়ে গেল। গাঢ় নীল রঙের লেহেঙ্গায় রুহিকে অসাধারণ লাগছিল। তার বান্ধবীদের সার্কেলের ঠিক মাঝখানে বসে সে হাসি মুখে কথা বলছিল, আর সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছিল। রুহি কেমন আছো? রুহি কথা থামিয়ে ওদের দিকে তাকালো। রাশেদকে দেখে তার মুখে একটা শোচনামূলক হাসি ফুটে উঠল, কিন্তু শাহিনকে দেখার সাথে সাথেই তার কপালের ভাঁজটা স্পষ্ট হলো। রাশেদ, তুমি? ভালো, তুমি কেমন আছো? এখানে যে? এই তো ভালো, বন্ধুর বিয়ে তাই এলাম আর কি। ভাবলাম দেখা যখন হলো কথাই বলি। একে তো চিনো তাই না? শাহিন আমাদের সাথেই তো ছিল কলেজে।
শাহিন একটা শুকনো হাসি দেওয়ার চেষ্টা করলো। রুহি এমনভাবে তার দিকে তাকালো যেন সে কোনো ধুলোমাখা পুরনো জিনিস দেখেছে, যা হঠাৎ করে চোখের সামনে এসে পড়েছে। শাহিন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমাদের সাথেই তো ছিলে তাই না? একদম লাস্ট বেঞ্চে বসতে। খুব একটা কথা হতো না অবশ্য, চেহারাটা একটু বদলে গেছে, তাই চিনতে সময় লাগলো। রুহির এক বান্ধবী সোনিয়া মুখ টিপে হেসে বলল, বদলে গিয়েছে মানে? আমার তো মনে হচ্ছে আগের চেয়েও রোগা হয়ে গেছে। কি অবস্থা করেছিস ছেলে? তো কি করছো এখন? লাস্ট শুনেছিলাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলে, তারপর কোনো মাল্টি ন্যাশনালে জয়েন করেছো নিশ্চয়ই, নাকি বাবার বিজনেস দেখছো? না মানে আমি আসলে নিজের কিছু একটা করার কথা ভাবছি। কিছু করার কথা ভাবছো? সিরিয়াসলি? এই উত্তরটা তো আমি সেই কলেজের প্রথম বর্ষ থেকে শুনে আসছি। কিছু মানুষ সবসময় ভাবনার মধ্যে থেকে যায়, কাজের কাজটা আর করে উঠতে পারে না। তুমিও সেই দলের নাকি? আরে এর মানে হলো এখনো কিছুই করছে না, সোজা কথায় যাকে বলে বেকার। বাবার হোটেলে খাই আর ঘুমাই। আরে না, তোমরা ভুল বুঝছো, ও খুব ট্যালেন্টেড। ও একটা বড় প্ল্যান করছে। প্ল্যান? রাশেদ, একটা কথা বলি, কিছু মনে করো না। এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে, একদল কাজ করে আরেকদল প্ল্যান করে। যারা কাজ করে তারা আমার মতো আজকের এই পার্টিতে দামি ড্রেস পরে আসতে পারে, আর যারা শুধু প্ল্যান করে তারা তোমার বন্ধুর মতো এমন একটা পুরনো পাঞ্জাবি পরে এক কোণে দাঁড়িয়ে থাকে। কথাটা সরাসরি শাহিনের বুকে গিয়ে বিঁধল। তার মনে হলো যেন সবার সামনে কেউ তাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে। শাহিন শান্ত গলায় বলল, সবার পরিস্থিতি একরকম হয় না রুহি। এক্স্যাক্টলি, পরিস্থিতি একরকম হয় না, পরিস্থিতি তৈরি করতে হয়। আরমান চৌধুরীর মেয়ে হয়ে জন্মেছি বলে আমার সব এমনি এমনি হয়ে যায়নি। নিজের যোগ্যতায় আমি আজ বাবার কোম্পানির মার্কেটিং হেড, আর তুমি সেই কলেজের লাস্ট বেঞ্চ থেকে উঠে এসেছো জীবনের লাস্ট বেঞ্চে। পার্থক্যটা এখানেই। টাকা আর বাবার পরিচয়টাই কি সব? যোগ্যতা বা মেধার কোনো দাম নেই? আছে তো, অবশ্যই আছে, কিন্তু সেই মেধা বা যোগ্যতাটা যখন টাকায় কনভার্ট হয় তখনই কেবল সেটার দাম হয়। তোমার ওই কাজে যোগ্যতা দিয়ে তো আর মাস শেষের বাড়ির বিল দেওয়া যাবে না, তাই না? শোনো, আমি খুবই সোজা সাপটা কথা বলি। আমি পটেনশিয়াল বা একদিন কিছু হবে এসবে বিশ্বাস করি না। আমি বর্তমানে বিশ্বাসী। যাদের বর্তমানটা শক্ত হয় তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখাটা আমার কাছে দিনের বেলা ঘুমানোর মতো একটা বিলাসিতা মনে হয়। কথাটা শেষ করে সে শাহিনের দিকে আর তাকালোও না, বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, চলো তো, এখানকার পরিবেশটা কেমন যেন দম বন্ধকর মনে হচ্ছে। লেটস গো অ্যান্ড গ্রাফিডিংস। রুহি আর তার বান্ধবীরা শাহিনকে পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় তাদের হাসির শব্দ শাহিনের কানে বিষের মতো প্রবেশ করল। রাশেদ অপরাধীর মতো মুখ করে শাহিনের পাশে এসে দাঁড়ালো। দোস্ত, আমি সত্যি খুব দুঃখিত, আমি বুঝতে পারিনি ও এতটা। শাহিন কোনো কথা বলল না, তার সমস্ত অনুভূতি যেন পাথর হয়ে গেছে। দুপুরের অপমানটা ছিল পরিবারের কাছ থেকে পাওয়া অবহেলা, আর এই অপমানটা হলো তার যোগ্যতা আর অস্তিত্বের উপর সরাসরি আক্রমণ। সে শুধু একবার রুহির চলে যাওয়া পথের দিকে তাকালো। একটা তীব্র জেদ আর আগুন তার বুকের ভেতর জ্বলতে শুরু করলো। আজ আমি শুধু বেকারত্বের জন্য অপমানিত হয়নি, অপমানিত হয়েছি আমার স্বপ্ন আর চেষ্টার জন্য। এই অপমানের জবাব আমাকে দিতেই হবে, কথায় নয়, কাজে। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পুরোটা সময় শাহিনের কানে শুধু রুহির বলা কথাগুলোই বাজছিল। যাদের বর্তমানটা শক্ত নয় তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখাটাও একটা বিলাসিতা মনে হয়। বাড়িতে ঢোকার পর তার মনে হলো বাইরের অপমানের চেয়ে ঘরের ভেতরের নীরব অপমান আরও বেশি ভয়ঙ্কর। পরের কয়েকটা দিন সে প্রায় কথাই বলেনি, নিজেই ঘরেই থাকতো, কিন্তু তার ভেতরের পৃথিবীটা তুলপাড় হয়ে যাচ্ছিল। সপ্তাহখানেক পরের এক শনিবার সকাল, বাড়িতে বেশ সাজ রব। বড় ভাই সাকিব আর বাবি তানিয়া বড় বড় দুটো সুটকেস ড্রয়িং রুমে এনে রেখেছে। বাবা ফোনে কাউকে ট্রাভেল এজেন্টের সাথে উচ্চস্বরে কথা বলছেন। মা ব্যস্তভাবে সবার জন্য নাস্তা তৈরি করছেন। আজ তাদের সেই বহু প্রতীক্ষিত কক্সবাজার ভ্রমণের দিন। আমি ঘর থেকে বেরিয়ে এই দৃশ্য দেখে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইলাম। আমি জানি আমাকে নেওয়া হবে না, কিন্তু মনটা তবুও মানতে পারছিল না। আমাকে দেখে ভাইয়া বলল,
কিরে, এখনো ভূতের মতো দাঁড়িয়ে আছিস? আমাদের বিদায় জানাতে এসেছিস নাকি দেখছিস আমরাও সত্যি সত্যি যাচ্ছি কিনা? আহা, কি যে বলো না তুমি। শাহিন হয়তো ভাবছে, ইস যদি আমিও যেতে পারতাম। তানিয়ার কথায় একটা সূক্ষ্ম বিদ্রুপের সুর ছিল, যা শাহিনের বুকে ছুরির মতো বিঁধল। পাশ থেকে আফসার আহমেদ বললেন, যাওয়ার শখ থাকলেই তো আর যাওয়া যায় না। যোগ্যতা লাগে। যে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার আবার ঘোরার শখ। বাড়িতেই তো থাকবি, ঘর দরজা দেখে রাখিস। আর শোন, আমরা ফেরার আগে যেন কোনো উটকো বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে আড্ডা না বসিস। তোর মার রান্নাঘরে যেন সবকিছু ঠিকঠাক থাকে। কথাগুলো এমনভাবে বলা হলো যেন শাহিন এই বাড়ির ছেলে নয়, একজন বেতনভুক্ত তত্ত্বাবধায়ক। তার মতামত বা অনুভূতির এখানে কোনো দাম নেই। আমেনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে শাহিনের মুখের দিকে তাকিয়ে বললেন, তার চোখে ছিল অসহায়ত্ব। শাহিন বাবা, নাস্তা করে নে, আমি তোর জন্য পরোটা আর ভাজি রেখেছি। আমার খিদে নেই আম্মা। খিদে থাকবে কি করে? যার জীবনে কোনো কাজ নেই তার খিদেও পায় না। আব্বা, গাড়ি এসে গেছে, চলো, দেরি হয়ে যাচ্ছে, ফ্লাইট মিস হয়ে যাবে। সবাই মিলে হৈ হৈ করে সুটকেস নিয়ে বেরিয়ে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে আমিনা বেগম একবার পিছনে ফিরে শাহিনের দিকে তাকালেন। মন খারাপ করিস না বাবা, নিজের যত্ন নিস। আমরা তাড়াতাড়ি চলে আসব, পরের বার তোকেও নিয়ে যাব ইনশাল্লাহ। শাহিন কোনো উত্তর দিল না। সে শুধু তার মায়ের চোখের জল দেখতে পেল, যা তার দুর্বলতারই প্রকাশ, প্রতিবাদের নয়। সে জানে এই পরের বারটা তার জীবনে কখনোই আসবে না, যতক্ষণ না সে নিজেই কিছু করতে পারছে। পরিবারের সবাই গাড়িতে উঠে চলে গেল। গাড়ির মিলিয়ে যাওয়া দেখতে দেখতে শাহিনের বুকের ভেতরের আগুনটা যেন আরও তীব্র হয়ে জ্বলে উঠল। রুহির তাচ্ছিল্যের হাসি আর তার পরিবারের অবহেলা, এই দুটো অপমান মিলে তার ভেতরটাকে জ্বালিয়ে দিচ্ছিল। কান্নার বদলে তার চোখে মুখে ফুটে উঠল এক কঠিন প্রতিজ্ঞা। এই বাড়ি, এই শহর, এই পৃথিবী সবাইকে আমি দেখিয়ে দেব শাহিন শুধু ভাবনার দলে নয়। পরদিন সকালে আমি আমার জমানো 30,000 টাকা নিয়ে বাসা থেকে বের হলাম। এই টাকাটা আমি কয়েকটা টিউশনি করে আর ভার্সিটি স্কলারশিপ থেকে বাঁচিয়ে অনেক কষ্টে জমিয়েছিলাম একটা দামি ল্যাপটপ কিনবো বলে। কিন্তু এখন আমার লক্ষ্য বদলে গেছে। মিরপুর 10-এর অলিগুলিতে ঘুরতে ঘুরতে আমি একটা ছোট পুরনো বাড়ির নিচতলায় টয়লেট ঝুলতে দেখলাম। মাত্র একটা ঘর, সাথে একটা ছোট বাথরুম, ভাড়া তুলনামূলকভাবে কম। আমি আর দ্বিতীয়বার ভাবিনি। বাড়ির মালিকের সাথে কথা বলে সেদিনই ঘরটা ভাড়া করে নিলাম। পরের 2-3 দিন সে একাই ঘরটা পরিষ্কার করলো, পুরনো দেয়ালগুলোতে চুনকাম করলো, নিজের পড়ার টেবিল আর দুটো চেয়ার এনে রাখলো। পরিচিত এক দোকান থেকে বাকিতে একটা হোয়াইট বোর্ড আর কয়েকটা মার্কার কিনলো। ঘরের বাইরে একটা ছোট সাইনবোর্ড লাগালো, যাতে লেখা প্রত্যাশা কোচিং সেন্টার। প্রথম কয়েকদিন কোনো ছাত্রছাত্রী এলো না। শাহিন হতাশ না হয়ে নিজের পরিচিত কয়েকজনের কাছে খবর দিল। এলাকার কয়েকজন ছোট ভাইকে ডেকে এনে ফ্রি ক্লাস করালো। তার পড়ানোর পদ্ধতিটাই ছিল অন্যরকম। সে বইয়ের কঠিন ভাষাগুলোকে বাস্তব জীবনের উদাহরণের সাথে মিলিয়ে ছাত্রদের বোঝাতো। একদিন 10ম শ্রেণীর এক ছাত্র, নাম আকাশ, ফিজিক্সের একটা কঠিন সূত্র নিয়ে তার কাছে এলো। স্যার, এই সূত্রটা কিছুতেই মাথায় ঢুকছে না। যতবার মুখস্থ করি ততবারই ভুলে যাই। সূত্র মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস। আচ্ছা, তুমি কি ক্রিকেট খেলা দেখো? জি স্যার, খুব দেখি। আমি সাকিবের ফ্যান। দারুণ। তাহলে বলো তো, একজন ফাস্ট বলার যখন বল করে তখন সে অনেক দূর থেকে দৌড়ে আসে কেন? দাঁড়িয়ে থেকে তো বল করতে পারে, তাই না? দৌড়ে এলে বলের স্পিড বাড়ে স্যার। এক্স্যাক্টলি। এই যে দৌড়ের কারণে তার শরীরে একটা গতি জমা হলো, আর সেই গতিটা সে বলের মধ্যে পাঠিয়ে দিল। এটাই তো মোমেন্টাম বা ভরবেগের কনসেপ্ট। তোমার এই সূত্রটাও ঠিক একইভাবেই কাজ করে। চলো এবার সূত্রটা মিলিয়ে দেখি। শাহিন খেলার ছলে, গল্পের ছলে ছেলেটাকে পুরো বিষয়টা এমনভাবে বুঝিয়ে দিল যে আকাশের চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। স্যার, এইভাবে তো আগে কখনো ভাবিনি। এখন তো মনে হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে সহজ সূত্র। এই আকাশে ছিল শাহিনের প্রথম বিজ্ঞাপন। সে তার বন্ধুদের কাছে গিয়ে শাহিনের পড়ানোর পদ্ধতির প্রশংসা করতে শুরু করলো। 1 কান 2 কান হতে হতে পরের সপ্তাহের মধ্যেই প্রত্যাশা কোচিং সেন্টারে 10-12 জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেল।
শাহিন তার পুরোটা দিয়ে তাদের পড়াতে শুরু করলো। অন্যদিকে ধীরে ধীরে এই খবর পৌঁছে গেল রুহির বাসায়। 1 মাস পর রুহির বাসা ধানমন্ডিতে। আরমান চৌধুরীর বিলাসবহুল বাড়ির ড্রয়িং রুমে পেন পতন নীরবতা। রাত 9টা। একপাশে সোফায় বসে আছেন তার স্ত্রী নাসরিন চৌধুরী। তার চোখে মুখে রাত্রির দুশ্চিন্তা। তার সামনে সেন্টার টেবিলে ছড়ানো ছিটানো বই খাতা নিয়ে বসে আছে তাদের একমাত্র ছেলে আয়ান। সে কিছুক্ষণ পরপর তার গণিত বইয়ের দিকে তাকাচ্ছে আর বিরক্তি নিয়ে চুল টানছে। আয়ান এবার এসএসসি পরীক্ষার্থী। আয়ান বাবা, অঙ্কটা কি খুব কঠিন লাগছে? তোর স্যার তো বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। আম্মু, এই লোকটা কিচ্ছু বোঝাতে পারে না, খালি বলে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো। আরে বাবা, আমি তো রুলসটাই বুঝিনি, প্র্যাকটিস করবোটা কি? ধুর, আমার দ্বারা কিচ্ছু হবে না। আয়ান বিরক্ত হয়ে খাতাটা ছেলে ফুরিয়ে দিল। ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন আরমান চৌধুরী। সারাদিনের কাজে ক্লান্ত হলেও ছেলের পড়ার টেবিলের অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল। কি ব্যাপার, এখনো পড়াশোনা শেষ হয়নি? তোমার না কালকে ম্যাথস মডেল টেস্ট? নতুন টিউটর রেখে দিলাম, মাসে 20,000 টাকা বেতন দিই, তারপরে এই অবস্থা কেন? কি আর বলবো, আয়ান তো বলছে স্যার নাকি ভালো বোঝাতে পারেন না। ছেলেটার সামনে পরীক্ষা, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরমান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের পাশে বসলেন। তিনি জানেন বকাঝকা করে কোনো লাভ হবে না। গত 2 বছরে আয়ানের পেছনে প্রায় 5 জন টিউটর বদল করা হয়েছে, কিন্তু ফলাফলের কোনো উন্নতি হয়নি। শোনো, আমি আজ একটা খবর পেয়েছি। আমার এক অফিসে কলিগের ছেলে, সেও এবার এসএসসি দেবে। ছেলেটা নাকি আগে ম্যাথস আর ফিজিক্সে খুবই কাঁচা ছিল, এখন সে টেস্ট পরীক্ষায় দুটোতেই লেটার মার্কস পেয়েছে। তাই নাকি? কোথায় পড়ে সে? কোনো ভালো টিচারের খোঁজ পেলে? হ্যাঁ, ছেলেটা মিরপুরের এক কোচিং সেন্টারে পড়ে, নাম প্রত্যাশা কোচিং সেন্টার। সেখানকার একজনই নাকি সব সাবজেক্ট পড়ান, আর এমনভাবে পড়ান যে সবচেয়ে দুর্বল ছাত্ররাও নাকি সব বুঝে যায়। আমি ঠিক করেছি কাল থেকেই আয়ান ওখানে পড়া শুরু করবে। এই কথা শোনার সাথে সাথেই পাশের ঘর থেকে রুহি বেরিয়ে এলো। সে এতক্ষণ নিজের ঘরে ল্যাপটপে কাজ করছিল, কিন্তু বাবার কথাগুলো তার কানে যেতেই সে আর স্থির থাকতে পারেনি। ড্যাড, আর ইউ সিরিয়াসলি? হোয়াট ডিড ইউ জাস্ট ওয়ে? মিরপুরের একটা অলিগলির কোচিং সেন্টারে আয়ন পড়বে? তুমি কি একবারও ভেবে দেখেছো লোকে শুনলে কি বলবে? আমাদের একটা স্ট্যাটাস আছে না? এই স্ট্যাটাস দিয়ে আমার ছেলের রেজাল্ট ভালো হবে রুহি? ওর ভবিষ্যতের চেয়ে তোমার স্ট্যাটাস বড় হয়ে গেল? ব্যাপারটা সেটা না ড্যাড, কিন্তু ঢাকায় কি ভালো টিচারের অভাব পড়েছে? গুলশান, বনানীতে কত নামকরা কোচিং সেন্টার আছে, আমরা ওকে সেখানে পাঠাতে পারি। দরকার হলে দেশের সেরা টিচারকে বাড়িতে এনে পড়ানোর ব্যবস্থা করো। বাট মিরপুর? সিরিয়াসলি? আর ওই কোচিং সেন্টারের টিচারটাকে, তার কোয়ালিফিকেশন কি? কোনো রাস্তার ছাপোষা লোক নিশ্চয়ই। তার নাম শাহিন। সে ঢাকা ইউনিভার্সিটির থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস পেয়েছে। শাহিন নামটা শোনার সাথে সাথেই রুহির ভ্রু কুঁচকে গেল। তার মনে পড়ল সেই রাতের ঘটনা, সেই সাধারণ পাঞ্জাবি পরা ছেলেটা যাকে সে নির্দয়ভাবে অপমান করেছিল। ওয়াট এ মিনিট, শাহিন? কোন শাহিন? আমাদের কলেজে পড়তো, মিরপুরে থাকে, ওই ছেলেটা? হ্যাঁ, ওই ছেলেই। তুমি চেনো নাকি? চিনি মানে? ড্যাড, তুমি জানো ওকে? ও একটা কমপ্লিট লুজার। ওর নিজেরই তো কোনো ভবিষ্যৎ নেই, ও আয়ানের ভবিষ্যৎ কি বানাবে? ওই ছেলের কোচিংয়ে আমার ভাই পড়বে? ইম্পসিবল, নেভার। আয়ান এতক্ষণ চুপ করে শুনছিল, এবার সে আস্তে করে মুখ খুলল। বাবা, আমার বন্ধু আকাশও তো ওই স্যারের কাছেই পড়ে। ও তো বলে স্যার নাকি ম্যাজিকের মতো ম্যাথস বুঝিয়ে দেন, কঠিন জিনিসও নাকি গল্পের মতো করে বলেন। তুই চুপ কর। তোর বন্ধু আকাশের ক্লাস আর আমাদের ক্লাস এক না। ড্যাড, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই ডিসিশন তুমি বদলাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরমান চৌধুরী এবার টেবিলে একটা মৃদু থাপ্পড় দিলেন। তার গলার স্বর আগের চেয়েও ভারী শোনালো। এনাফ ইজ এনাফ রুহি। তোমার এই ফালতু অহংকার আর স্ট্যাটাসের বাড়াবাড়ি আমি অনেক সহ্য করেছি। আমার কাছে আমার ছেলের ভবিষ্যৎ আগে। আমি শুনেছি ছেলেটা খুব ভালো পড়াচ্ছে এবং ওর ছাত্ররা উন্নতি করছে, এটাই শেষ কথা। কাল থেকে আয়ান ওর কাছেই পড়তে যাবে, মানে আয়ান ওখানেই পড়বে। ক্লিয়ার? তাহলে অন্য কেউ ওকে দিয়ে আসুক, আমি ওই ছেলের সামনে গিয়ে আমার ভাইকে ভর্তি করাতে পারবো না।
না, তুমি ওকে নিয়ে যাবে আর ভর্তি করিয়ে দিয়ে আসবে। আমি দেখতে চাই তোমার অহংকারের চেয়ে তোমার ভাইয়ের প্রতি তোমার দায়িত্ববোধ কতটা বেশি। তোমার ড্রাইভার নিচে অপেক্ষা করছে, কিন্তু কাল সকালে তুমি নিজে ড্রাইভ করে আয়ানকে নিয়ে যাবে। এটাই আমার ফাইনাল অর্ডার। বাবার এমন কঠোর রূপ রুহি আগে কখনো দেখেনি। সে বুঝতে পারল এই বিষয়ে আর কোনো কথা বলে লাভ হবে না। তার সমস্ত অহংকার, জেদ যেন বাবার এক ধমকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার কল্পনায় ভেসে উঠল সেই দৃশ্য। মিরপুরের একটা সাধারণ গলির ভেতরে একটা ছোট কোচিং সেন্টার, আর সেখানে দাঁড়িয়ে আছে শাহিন। আর সে, রুহি আরমান, নিজের ভাইকে সেখানে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। এর চেয়ে বড় অপমান তার জন্য আর কিছু হতে পারে না। সে রাগে দুঃখে প্রায় কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। আরমান চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ওর মাথায় অনেক অহংকার জমেছে নাসরিন। মাঝে মাঝে বাস্তবতার মাটিতে পা রাখাটা খুবই দরকার। পরদিন সোমবার বিকেল 4টা, মিরপুর 10-এর সরু গলিতে রুহির দামি কালো সেডন গাড়িটা ঢোকাতে গিয়ে রুহির কপালে ঘাম জমে গেল। দুই পাশে রিকশা আর মানুষের ভিড় ঠেলে গাড়িটা এগোচ্ছে কচ্ছপের গতিতে। আপু, আমরা মনে হয় এসে গেছি। ওই যে ওই সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। রুহি ভাইয়ের দেখানোর দিকে তাকালো। একটা পুরনো বাড়ির নিচতলায় একটা সাদামাটা সাইনবোর্ডে লেখা প্রত্যাশা কোচিং সেন্টার। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। প্রত্যাশা? সিরিয়াসলি? ওই জায়গায় এসে মানুষ কিসের প্রত্যাশা করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। গাড়ি থেকে নামো। গাড়ি থেকে নেমে সে অস্বস্তিতে নাক কুচকে আয়ানের হাত ধরে প্রায় টানতে টানতে কোচিং সেন্টারের দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে ঢোকার পর তার বিরক্তি আরও বাড়ল। মাত্র একটাই ঘর, দেয়ালে সদ্য চুনকাম করা হলেও কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। গোটা 10 প্লাস্টিকের চেয়ার আর সামনে একটা হোয়াইট বোর্ড। এক কোনায় একটা টেবিল চেয়ারে বসে শাহিন কয়েকজন ছাত্রছাত্রীকে কি যেন বোঝাচ্ছিল। শাহিনের পরনে ছিল একটা সাধারণ টি শার্ট আর জিন্স। রুহিকে দরজায় দাঁড়ানো দেখে সে পড়ানো থামিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো বিষয় বা রাগ ছিল না, ছিল কেবল শান্ত পেশাদারি দৃষ্টি। ভেতরে আসুন। রুহি কোনো সৌজন্য না দেখিয়ে সরাসরি টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তার দাঁড়ানোর ভঙ্গি আর চাহনিতে ছিল স্পষ্ট অহংকার। তুমি তো শাহিন, তাই না? জি, বসুন। রুহি বসল না, দাঁড়িয়ে থেকে তার দামি ভ্যানিটি ব্যাগটা টেবিলে রাখলো। আমার বসার জন্য সময় নেই। আমি আমার ভাইকে এখানে ভর্তি করাতে এসেছি। মাই ফাদার সেন্ট মি। এটা আমার কোনো পার্সোনাল চয়েস না। সো ডোন্ট গেট এনি আইডিয়াস। আয়ান বোনের এমন আচরণে বেশ অপ্রস্তুত হয়ে আস্তে করে বলল। আপু, শাহিন আয়ানের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিল, কিন্তু তার দৃষ্টি আবার রুহির দিকে ফিরিয়ে আনলো। সে রুহির কোনো কথাতেই প্রতিক্রিয়া দেখালো না, যেন সে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছে। ওর নাম? আয়ান আরমান। এবার এসএসসি দেবে। ফর্মালিটিস যা আছে তাড়াতাড়ি শেষ করো। শাহিন একটা ড্রয়ার থেকে একটা সাধারণ ছাপানো ফর্ম বের করে রুহির দিকে এগিয়ে দিল। এই ফর্মটা পূরণ করে দিন। রুহি ফর্মটা হাতে নিয়ে তাচ্ছিল্যের সাথে চোখ বুলাতে লাগলো। এই কোচিং সেন্টার আর কি কি সুবিধা আছে? এসি নেই, চেয়ারগুলো আরামদায়ক না। এই পরিবেশে একটা ছাত্র মনোযোগ দিবে কিভাবে? মনোযোগ পরিবেশের উপর ততটা নির্ভর করে না যতটা শিক্ষকের পড়ানো আর ছাত্রের ইচ্ছের উপর করে। আর আমার ছাত্ররা ছাড়ে বসতে আসে না, শিখতে আসে। শাহিনের শান্ত কিন্তু দৃঢ় উত্তরে রুহি কিছুটা থমকে গেল। সে ভেবেছিল ছেলেটা তার সামনে মাথা নিচু করে থাকবে, অথবা পুরনো পরিচয়ের সূত্র ধরে কথা বলার চেষ্টা করবে, কিন্তু শাহিনের আচরণে তার কোনো লেশমাত্র ছিল না। ফাইন। ফিস কত? সব বিষয়ে মিলিয়ে মাসে 2000 টাকা। 2000? দ্যাটস ইট। এই টাকায় তোমরা কি শেখাও আমি ঠিক বুঝতে পারছি না। এনিওয়ে, সে তার পার্স থেকে 5000 টাকার একটা নোট বের করে শাহিনের দিকে ছুড়ে দিল। এই নাও, অ্যাডভান্স রাখো। কিপ দ্য চেঞ্জ, তোমার কাজে লাগবে হয়তো। এই চরম অপমানজনক আচরণের পরেও শাহিন মেজাজ হারালো না। সে শান্তভাবে টাকাটা তুলে নিল, তারপর ড্রয়ার থেকে গুনে গুনে 3000 টাকা বের করে রুহির ব্যাগের পাশে রাখল। আমার চেঞ্জের প্রয়োজন নেই, ধন্যবাদ। আর আমি মাস শেষ হওয়ার আগে বেতন নিই না। আপনি চাইলে মাসের শেষে বিকাশেও পেমেন্ট করতে পারেন।
রুহি অপমানে লাল হয়ে টাকাটা ব্যাগে ঢোকালো। সে জীবনে প্রথমবার কারো কাছ থেকে এভাবে পরোক্ষ কিন্তু শক্তিশালী জবাব পেল। সে বুঝতে পারছিল এই ছেলে আগের সেই চুপচাপ অপমান সহ্য করা শাহিন নেই। আয়ান এতক্ষণ চুপ করেছিল, এবার সে বলল, স্যার, আমার বন্ধু আকাশ আপনার কথা অনেক বলেছে। ও বলেছে আপনি নাকি ম্যাজিকের মতো পড়ান। ম্যাজিক কিছু না, শুধু একটু মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে, কেমন? কাল থেকে ঠিক 5টায় চলে আসবে, তোমার জন্য প্রথম বেঞ্চে জায়গা থাকবে। রুহি আর এক মুহূর্তও দাঁড়ালো না। ফর্মটা কোনো মতো পূরণ করে শাহিনের টেবিলের উপর প্রায় ফেলেই দিল। আয়ান চল। আর শোনো মিস্টার শাহিন, ওর রেজাল্টের যদি কোনো অবনতি হয় তাহলে আমার বাবা কিন্তু বিষয়টা সিরিয়াসলি দেখবেন। তখন তোমার এই প্রত্যাশার দোকান বন্ধ হতে বেশি সময় লাগবে না। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করেই রুহি হনহন করে বেরিয়ে গেল। শাহিন কোনো জবাব দিল না, সে শুধু দরজার দিকে তাকিয়ে থাকলো। তার মুখে রাগ বা অপমানের কোনো চিহ্ন ছিল না, ছিল শুধু এক অদ্ভুত স্থির দৃষ্টি। সে জানত আসল যুদ্ধটা কেবল শুরু হলো। এভাবে প্রায় 3 সপ্তাহ পর, গত 3 সপ্তাহ ধরে রুহির দিনগুলো এক অদ্ভুত মানসিক চাপের মধ্য দিয়ে কাটছে। বাবাকে এসে মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে রাগেই ফুঁসতে থাকে। প্রতিদিন বিকেলে ড্রাইভারকে বাদ দিয়ে নিজের গাড়ি চালিয়ে ভাইকে মিরপুরের সে ঘিঞ্চি গলিতে নামিয়ে দিয়ে আসাটা তার কাছে এক বিরাট শাস্তির মতো মনে হয়। সে ডেলিভারেটলি শাহিনের মুখোমুখি হয় না, আয়ানকে কোচিংয়ের দরজায় নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে চলে আসে। তার ধারণা ছিল কয়েকদিনের মধ্যে আয়ান অভিযোগ করা শুরু করবে এবং এই নাটক শেষ হবে। কিন্তু ঘটনা ঘটল তার ঠিক উল্টো। আজ সন্ধ্যায় রুহি তার ল্যাপটপে অফিসের প্রেজেন্টেশন নিয়ে কাজ করছিল। ড্রয়িং রুমে বসে থাকা তার মা নাসরিন চৌধুরী হঠাৎ করে প্রায় চিৎকার করে উঠলেন, রুহি, এদিকে একবার এসে দেখে যা। রুহি বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি করব? তুই নিজের চোখে একবার দেখ, দেখ তোর ভাই কি করছে। রুহি তার মায়ের ইশারা অনুসরণ করে ডাইনিং টেবিলের দিকে তাকালো এবং বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আয়ান যে ছেলেকে পড়াশোনার কথা বললে গায়ে জ্বর আসতো, সে এক মনে খাতার উপর ঝুঁকে অঙ্ক করছে। তার পাশে কোনো মোবাইল নেই, কানে হেডফোন নেই। এমন দৃশ্য যে তাকে দেখতে হবে তা রুহি কল্পনাও করেনি। এটা তো ভালো কথা, পড়াশোনা করেছে, এতে এত অবাক হওয়ার কি আছে? বাবা নিশ্চয়ই বকা দিয়েছে। বকা? আরে না, ও কোচিং থেকে ফেরার পর থেকে এভাবেই পড়ছে। আমি ওকে খেতে ডেকেছিলাম, বলল আম্মু এই চ্যাপ্টারটা শেষ করেই আসছি। স্যার কালকে এটা থেকে একটা সারপ্রাইজ টেস্ট নেবে। সারপ্রাইজ টেস্টের ভয় পড়ছে? তার মানে ওই টিচার নিশ্চয়ই খুব রুহির কড়া। কথায় ছিল মারধর স্পষ্ট করে নাকি? বিদ্রোহ। সে কোনোভাবেই শাহিনীর কোনো কৃতিত্ব মেনে নিতে রাজি নয়। ঠিক তখনই আয়ান খাতা থেকে মুখ তুলে বলল, আপু, তুমি না জেনে কিছু বলো না তো। শাহিন স্যার কোনোদিন কারো গায়ে হাত তোলেন না। উনি এত ভালো করে বোঝান যে পড়ার জন্য কাউকে জোরই করতে হয় না, নিজে থেকেই পড়তে ইচ্ছে করে। রুহি ভাইয়ের কাছে গিয়ে চেয়ার টেনে বসল। তাই নাকি? কি এমন জাদু আছে তোর ওই স্যারের কাছে যে তোর মতো পড়াশোনা অ্যালার্জি থাকা ছেলেরও পড়তে ইচ্ছে করছে? মাসে 20,000 টাকার টিউটর যা পারল না, সেই গলির ভিতরে এক ছাপোষা টিচার সেটা করে ফেললো। উনি ছাপোষা হতে পারেন আপু, কিন্তু উনি জিনিয়াস। তুমি তো জানো আমি কেমিস্ট্রির বিক্রিয়াগুলো কিচ্ছু বুঝতাম না, খালি মুখস্থ করতাম আর ভুলে যেতাম। আজ স্যার কি করেছেন জানো? কি করেছেন? তাবিজ দিয়েছেন নাকি? ধুর, উনি আমাদের সবাইকে নিয়ে কোচিংয়ের বাইরে গিয়েছিলেন। পাশের চায়ের দোকানের কেটলি থেকে কিভাবে বাষ্প বের হচ্ছে, লোহায় কেন মরিচা ধরেছে, দেয়ালের চুনকাম কিভাবে শুকিয়ে শক্ত হচ্ছে, এইসব দেখিয়ে দেখিয়ে বিক্রিয়া বুঝিয়েছেন। বলেছেন কেমিস্ট্রি বইয়ের পাতায় থাকে না, আমাদের চারপাশে প্রতি মুহূর্তে ঘুরতে থাকে, শুধু চোখ খোলা রাখতে হয়। আপু, আমি জীবনেও ভাবিনি পড়াশোনা এত মজার হতে পারে। ও আচ্ছা, তো ফিজিক্সের খবর কি? ওটা তো তোর কাছে এলিয়েনদের ভাষা ছিল। ছিল, এখন আর নেই। স্যার বললেন ফিজিক্স হলো প্রকৃতির ভাষা। সেদিন ওখানে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা একটা কবুতর দেখিয়ে স্যার বুঝিয়ে দিলেন
এয়ার ডায়নামিক্স কিভাবে কাজ করে। উনি সুপারহিরো মুভির উদাহরণ দিয়ে শক্তির রূপান্তর বোঝান। আমার তো এখন মনে হয় ফিজিক্সের চেয়ে সহজ সাবজেক্ট আর নেই। রুহি চুপ করে রইল। তার অহংকারের দেয়ালটা যেন একটু একটু করে কাঁপতে শুরু করেছে। যে ছেলেকে সে ছোটবেলা থেকে দেখে এসেছে পড়াশোনা থেকে 100 হাত দূরে থাকতো, তার মুখে আজ পড়াশোনার এমন প্রশংসা, এটা অবিশ্বাস্য। নাসরিন চৌধুরী মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, ছেলেটার সত্যি অনেক উন্নতি হয়েছে রুহি। আগে তো ওর টেস্টের রেজাল্টের কাট আমাকে লুকিয়ে রাখতে হতো। আর গত সপ্তাহে স্কুলের মডেল টেস্টও নাকি ক্লাসে ফার্স্ট বয় রাহুলের চেয়েও বেশি নাম্বার পেয়েছে। ওর ক্লাস টিচার আমাকে ফোন করে প্রশংসা করছিলেন। এই তথ্যটা রুহির জন্য ছিল চূড়ান্ত ধাক্কা। রাহুলের সাথে আয়নের তুলনা, এ তো আকাশ পাতাল পার্থক্য। রুহি ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে জিজ্ঞেস করল, আচ্ছা তোর স্যার মানে শাহিন, উনি মানুষ হিসেবে কেমন? খুব ভালো, একদম বন্ধুর মতো। উনি আমাদের শুধু পড়া নিয়েই কথা বলেন না, আমাদের স্বপ্ন নিয়ে কথা বলেন। কে কী হতে চায়, কেন হতে চায়, সব শোনেন। উনি বলেন শুধু ভালো ছাত্র হলে চলবে না, আগে ভালো মানুষ হতে হবে। জানো আপু, উনি কোচিংয়ের সব টাকা দিয়ে নাকি একটা লাইব্রেরি বানানোর প্ল্যান করছেন, যেখানে গরিব ছেলেমেয়েরা এসে ফ্রিতে পড়তে পারবে। এই কথাটা শোনার পর রুহি আর কোনো কথা খুঁজে পেল না। মনে মনে বলে, যাকে আমি লুজার ভবিষ্যৎহীন বলে অপমান করেছিলাম, তার চিন্তা ভাবনা এতটা মহৎ, তার পড়ানোর পদ্ধতি এতটা কার্যকর। সে আর বেশিক্ষণ সেখানে বসল না, নিঃশব্দে উঠে নিজের ঘরে চলে এলো। ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল আয়ানের আনন্দিত মুখ আর শাহিনীর সেই শান্ত স্থির চেহারাটা। নিজের বলা কথাগুলোই আজ তার কানে বাজছিল। আমি এমন কারোর সাথে পরিচিত হতে আগ্রহী নই যার নিজের কোনো পরিচয় নেই। রুহির মনে প্রথমবার প্রশ্ন জাগলো, পরিচয় জিনিসটা আসলে কি? বাবার দেওয়া পরিচয় নাকি নিজের যোগ্যতা দিয়ে তৈরি করা পরিচয়? এরপর আমার ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হতে লাগলো। শাহিনের প্রতি আমার যে তীব্র ঘৃণা আর তাচ্ছিল্য ছিল, সেটার জায়গায় আমার মনে হচ্ছিল এখন জন্ম নিচ্ছে এক জটিল অনুভূতি, বিস্ময়, অবিশ্বাস্য আর নিজের অজান্তে সামান্য একটি শ্রদ্ধা। সে এখনও মুখে স্বীকার করবে না, কিন্তু তার মন মেনে নিতে বাধ্য হলো যে শাহিন সাধারণ কেউ নয়। 6 মাস আগের সে একটা মাত্র স্যাঁতস্যাঁতে ঘরটা এখন আর নেই। দেয়ালের চুনকাম এখন উজ্জ্বল। ঘরের সংখ্যা 1 থেকে বেড়ে 3টে হয়েছে। প্লাস্টিকের চেয়ারের বদলে এখন সারি সারি কাঠের বেঞ্চ। একসময় নীরব গলিটা এখন প্রতিদিন বিকেলে ছাত্রছাত্রী আর অভিভাবকদের কোলাহলে মুখর থাকে। শাহিনীর প্রত্যাশা এখন আর শুধু একটা সাইনবোর্ডের নাম নয়, এটা মিরপুরের ছাত্রছাত্রীদের কাছে এক ভরসার নাম হয়ে উঠেছে। ভেতরের একটা ঘরে শাহিন দ্বাদশ শ্রেণীর ফিজিক্স ক্লাস নিচ্ছে। বাইরের ছোট্ট করিডোরে কয়েকজন অভিভাবক অপেক্ষা করছে। তাদের মধ্যে একজন মিসেস রহমান বেশ অধৈর্য হয়ে পায়চারি করছেন। তার পাশে বসা আরেকজন অভিভাবক, আকাশের মা, তাকে দেখে মৃদু হাসলেন। নতুন এসেছেন আপা, ছেলের জন্য? হ্যাঁ আপা, আমার ছেলে এবার ফার্স্ট ইয়ারে উঠেছে। সায়েন্স ক্লাসের টিচাররা তো কিছুই পড়ায় না, বাসায় টিউটর রেখেও লাভ হচ্ছে না, সারাক্ষণ খালি মোবাইল নিয়ে পড়ে থাকে। ওর এক বন্ধু নাকি এখানে পড়ে অনেক ভালো করেছে, তাই ওর বাবা জোর করে পাঠালো, কিন্তু পরিবেশ দেখে তো ভরসা পাচ্ছি না। এর চেয়ে তো গুলশানে কোচিং অনেক ভালো। পরিবেশ দিয়ে কি হবে আপা, যদি পড়াই ভালো না হয়? আমার ছেলে আকাশ শুরু থেকে এই স্যারের কাছে পড়েছে। ছেলেটা আমার অঙ্ক দেখলেই ভয় পালাতো, আর এখন আল্লাহর রহমতে এসএসসিতে ম্যাথস আর হায়ার ম্যাথস দুটোতেই A+ পেয়েছে। স্কুলের টিচাররা অবাক হয়ে গেছেন। বলেন কি, শুধু এখানেই পড়তো? হ্যাঁ, শাহিন বাবা শুধু পড়ান না, উনি ছাত্রদের মন থেকে ভয় দূর করে দেন। আমার ছেলে তো এখন ভার্সিটিতে ফিজিক্স নিয়ে পড়ার স্বপ্ন দেখে, অথচ আগে সায়েন্স পড়বে না বলে জেদ ধরেছিল। তাদের কথা শেষ হতে না হতেই ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজল।
ছাত্রছাত্রীরা হাসি মুখে কথা বলতে বলতে বেরিয়ে আসছে। তাদের পেছনে শাহিন বেরিয়ে এলো। তার চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে একটা গভীর প্রশান্তি। সে মিসেস রহমানকে দেখে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কি নতুন অ্যাডমিশনের জন্য এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আমার ছেলে রাফি এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, আপনি ওকে কাল বিকেলে নিয়ে আসুন। আমি আগে ওর সাথে কথা বলবো, ওর কোন কোন বিষয়ে দুর্বলতা আছে সেটা বোঝার চেষ্টা করব। তারপর সিদ্ধান্ত নেব ওকে কোন ব্যাচে দেওয়া যায়। তোমার এখানে কি সব বিষয় পড়ানো হয়? আগে আমি একাই সব দেখতাম, কিন্তু এখন ছাত্রছাত্রী অনেক বেড়ে যাওয়ায় আমি আর একা পেরে উঠছি না। তাই ফিজিক্স আর ম্যাথসটা আমি নিজে দেখি, কেমিস্ট্রি অন্য একজন আর বায়োলজির জন্য আরেকজন নতুন টিচার রেখেছি। ওনারা দুজন ঢাকা ইউনিভার্সিটির খুবই মেধাবী। কথা বলতে বলতে শাহিনের ফোন বেজে উঠল। তার বন্ধু রাশেদ ফোন করেছে। আন্টি, আমি একটা ফোন ধরিয়ে আসছি। শাহিন একটু দূরে সরে গিয়ে ফোন ধরল। করিডোরের ভিড় আর কোলাহলের মধ্যে কোনো তার ব্যবসার প্রসার আর ব্যক্তিগত সংগ্রামের চিত্রটা স্পষ্ট হয়ে উঠল। হ্যাঁ রাশেদ, বল। কিরে দোস্ত, কই তুই? তোর তো কোনো খবরই নেই আজকাল। ফোন দিলেও ধরিস না, একেবারে বিজনেসম্যান হয়ে গেলি নাকি? আরে না, কোচিংয়ে ছিলাম, মাত্র ক্লাস শেষ হলো। এখন বল কি অবস্থা? আমার অবস্থা ছাড়, তোর কি অবস্থা তাই বল। শুনলাম তোর কোচিং নাকি এখন মিরপুরের টক অফ দ্য টাউন। স্টুডেন্ট নাকি জায়গা দিতে পারছিস না। আল্লাহর রহমতে আর সবার দোয়ায় দোস্ত, তবে চাপ অনেক বেড়ে গেছে, একা আর সামলাতে পারছিলাম না, তাই দুজন নতুন টিচার নিয়োগ দিয়েছি। সাব্বাস, এই তো চাই। দেখলি, আমি বলেছিলাম না তোর মধ্যে কিছু একটা আছে। তোর ওই বড় ভাই সাকিব ভাই কিছু বলে না এখন? না, ভাইয়া ও আব্বা কেউ এখনো কিছু জানে না, আমি বলিনি। আম্মা শুধু জানেন, ওনারা তো ধরে নিয়েছেন আমি এখনো আগের মতোই বেকার আছি। বলিস কি, এত বড় একটা সেট দিয়ে ফেলেছিস? আর ওনারা জানেন না? আজব তো। আর ওই মেয়েটা কি যেন নাম, রুহি, তার ভাইও তো তোর কাছে পড়ে তাই না? ওর খবর কি? হ্যাঁ, আয়ান পড়ে। ছেলেটা খুব ভালো করছে। ওর আপুর সাথে আমার দেখা হয় না, ও ভাইয়াকে নামিয়ে দিয়ে চলে যায়। দেখা হলে বুঝতো কাকে সে সেদিন অপমান করেছিল। যাই হোক দোস্ত, তোর জন্য খুব খুশি লাগছে, কিন্তু একটা কথা বলি, শুধু টিচার রাখলেই হবে না, ম্যানেজমেন্টের জন্য লোক রাখ। সব নিজে করতে গেলে অসুস্থ হয়ে পড়বি। ভাবছি, দেখি, সবে তো শুরু, এখনো অনেক পথ বাকি দোস্ত। পারবি, তুই পারবি। তোর চোখে আমি সে জেদটা দেখেছি। আচ্ছা রাখছি এখন, পরে একদিন আসবো তোর কোচিং দেখতে। শাহিন ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাশিদের কথাগুলো সত্যি। তার এই ক্রমবর্ধমান প্রতিষ্ঠানকে সামলানো এখন একার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। সে শুধু একজন শিক্ষক নয়, সে এখন একজন উদ্যোক্তা। যে পরিচয়টা একদিন তার ছিল না, সে পরিচয়টাই সে এখন নিজের হাতে একটু একটু করে তৈরি করেছে। এভাবেই আরো 2 মাস পর কোচিং সেন্টারে সব ছাত্রছাত্রী চলে গেছে। অন্য দুজন শিক্ষকও নিজেদের বাড়ির পথ ধরেছেন। শুধু আমি এখন আমার ছোট অফিস কোয়ার্টারে বসে আছি। টেবিলের উপর ছড়ানো ছিটানো খাতা কলম আর অ্যাডমিশনের এক গাদা ফর্ম। এই মুহূর্তে আমার কোচিংয়ের প্রায় 150 ছাত্রছাত্রী, কিন্তু প্রতিদিন আর নতুন ছাত্রছাত্রীর জন্য অভিভাবকরা এসে ভিড় করছেন। আমার পক্ষে আর জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। সেদিন এক ভদ্রলোক এসেছিলেন তার মেয়ের জন্য। মেয়েটি খুবই মেধাবী, কিন্তু ভালো টিচারের অভাবে পিছিয়ে পড়েছে। আমি জায়গা নেই বলে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু ভদ্রলোকের অসহায় মুখটা আর মেয়েটির নিরাশা চাহনিটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি সফল হচ্ছি ঠিকই, কিন্তু আমার সাফল্যটা একটা ছোট গণ্ডির মধ্যে আটকে আছে। রাত প্রায় 11টায় তার বন্ধু আসে দিল, হাতে 2টো চায়ের কাপ। কিরে, এখনো বসে আছিস? বাড়ি যাবি না? তোর ভাবির ফোন খেয়ে আমার কান ঝালাপালা হয়ে গেল। বলছে তোমার বন্ধুকে কি কোচিংয়ে সংসার করার কথা বলছো? বস, অনেক চাপ যাচ্ছে রে দোস্ত। আজকেও প্রায় 10 জন ছাত্রকে ফেরাতে হলো, জায়গা নেই, দেখলে খুব খারাপ লাগে। সমস্যাটা আমি বুঝতে পারছি। তুই তো আর রাতারাতি এই বিল্ডিংটা কিনে ফেলতে পারবি না, কিন্তু তোর মতো টিচার তো শুধু মিরপুরের জন্য না, সারা দেশের দরকার। কিভাবে সম্ভব? আমি তো আর সব জায়গায় গিয়ে পড়াতে পারবো না। রাশেদ চায়ের কাপটা শাহিনের দিকে এগিয়ে দিয়ে তার পাশে বসলো। তোকে সব জায়গায় যেতে হবে কেন? তুই এক জায়গায় বসেই সারা দেশে পৌঁছে দিতে পারিস। মানে কি বলছিস এসব? ইউটিউব, আমার বন্ধু ইউটিউব, তুই খেয়াল করেছিস? ইন্ডিয়াতে ফিজিক্সওয়ালা নামে একজন লোক কী করেছে? সেও তোর মতো টিউশনি পড়াতো, তারপর ইউটিউবে পড়ানো শুরু করলো। আচ্ছা, $1 বিলিয়ন কোম্পানির মালিক। আমাদের দেশেও তো 10 মিনিট স্কুল আছে, তুই কেন পারবি না? আরে দূর, ওরা অনেক বড় প্ল্যাটফর্ম,
ওদের পেছনে ইনভেস্টমেন্ট আছে, টিম আছে। আমার কি আছে একটা মোবাইল ফোন ছাড়া? ওই মোবাইল ফোনটাই যথেষ্ট। তোর কাছে যা আছে তা ওদের অনেকের কাছেই নেই। তোর পড়ানোর স্টাইল, তুই যেভাবে কঠিন জিনিসকে সহজ করে দিস, ওটাই তোর সবচেয়ে বড় শক্তি। তুই শুধু তোর ক্লাসের ভিডিও রেকর্ড করে আপলোড করবি, আর কিচ্ছু করতে হবে না। ইন্ডিয়াতে আর একজন লোক আছে, ভাইরাল খান স্যার নামে পরিচিত। সেও তো এরকমই ছিল, তার হাতে শুধু একটা ফোন ছিল। সেও তার ক্লাসের ভিডিও আপলোড করে এখন অনেক বড় চ্যানেলের মালিক। তার কাছে লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করছে। খুব কম দামে ইউপিএসসির কোর্স সেল করেন তিনি। অনেক ছাত্রছাত্রী বড় পদের চাকরিও পেয়েছে। তাহলে তুই কেন পারবি না? কিন্তু ভিডিও এডিটিং, ক্যামেরা, লাইটিং এসব তো আমি কিছুই জানি না। আর লোকে কি আমার ভিডিও দেখবে? কেন দেখবে না? অবশ্যই দেখবে। আর বাকি সব আমি আছি না, আমি তোকে বেসিক এডিটিং শিখিয়ে দেবো। আর ক্যামেরার দরকার নেই, তোর ফোনের ক্যামেরা দিয়ে শুরু কর। কন্টেন্ট যদি ভালো হয়, মানুষ প্রোডাকশন কোয়ালিটি নিয়ে মাথা ঘামায় না। তুই শুধু একবার হ্যাঁ বল। রাশিদের কথায় শাহিন যেন একটা নতুন পথের সন্ধান পেল। যে ছাত্রছাত্রীদের সে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে, তাদের কাছে পৌঁছানোর এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না। পরের কয়েকদিন শাহিন কোচিংয়ের পর রাত জেগে ইউটিউব নিয়ে গবেষণা করল। রাশিদের সাহায্য নিয়ে শিখল বেসিক ভিডিও এডিটিং। নিজের জমানো টাকা থেকে একটা সেকেন্ড হ্যান্ড ট্রাইপড আর একটা কলার মাইক কিনল। প্রথম ভিডিওটা সে বানালো ফিজিক্সের সবচেয়ে ভয়ঙ্কর টপিকগুলোর একটা, ভেক্টর নিয়ে। সে কোনো জড়তা না রেখে ঠিক যেভাবে ক্লাসে পড়ায় সেভাবে ক্যামেরার সামনে কথা বলতে শুরু করলো। শাহিন ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই হয়তো ভেক্টরকে খুব ভয় পাও, ভাবো এটা না জানি কি রকেট সায়েন্স। কিন্তু আমি যদি বলি তোমরা প্রতিদিন ঘুম থেকে উঠে এই ভেক্টরের সাথেই খেলা করো, তাহলে বিশ্বাস করবে? চলো আজ আমরা কোনো বইয়ের বাসায় না, আমাদের চারপাশের পৃথিবী দিয়ে ভেক্টরকে বোঝার চেষ্টা করি। এভাবে পুরো চ্যাপ্টারটা বিশ্লেষণ করে ভিডিওটা আপলোড করার পর শাহিনের ভেতরে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। সে চ্যানেলের নাম দিল প্রত্যাশা ক্লাসরুম। প্রথম সপ্তাহে ভিডিওটার ভিউ হলো মাত্র কয়েকশো, কিন্তু যারা দেখলো তাদের কমেন্টগুলো ছিল অসাধারণ। একজন লিখেছে, ভাইয়া, জীবনে ভিক্টর কি জিনিস সেটা ফিল করতে পারলাম, আপনাকে সালাম। আরেকজন কমেন্ট করলো, আমি দিনাজপুরের একটা গ্রাম থেকে আপনার ভিডিও দেখেছি। আমাদের এখানে ভালো সায়েন্সের টিচার নেই, আপনি প্লিজ সিরিজটা কন্টিনিউ করবেন। এই কমেন্টগুলোই শাহিনের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো। সে দ্বিগুণ উৎসাহে ভিডিও বানানো শুরু করলো। ফিজিক্স, হায়ার ম্যাথস, একটার পর একটা টপিকের উপর সহজবোধ্য ভিডিও আসতে লাগলো। 1 মাস পরের এক বিকেলে রাশেদ হন্তদন্ত হয়ে কোচিংয়ে ঢুকলো। তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। শাহিন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এমন করছিস কেন? তুই কি দেখেছিস তোর চ্যানেলে কি হচ্ছে? তোর ভেক্টরের ভিডিওটা, ওটা 1 লাখ ভিউ পার হয়ে গেছে। আর তোর সাবস্ক্রাইবার এখন 50,000-এরও বেশি। তুই তো ভাইরাল হয়ে গেছিস দোস্ত। শাহিন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দ্রুত ল্যাপটপ খুলে দেখল রাশিদের কথা সত্যি। তার চ্যানেলের নোটিফিকেশন বক্সে হাজার হাজার কমেন্ট আর লাইক। শুধু বাংলাদেশ নয়, কলকাতা থেকেও অনেকে তার ভিডিও দেখেছে। এটা কিভাবে সম্ভব রাশেদ? আমি বলেছিলাম না, তোর কন্টেন্টই আসল হিরো। মানুষ হীরের কোচ পেলে সেটা মাটির নিচে থাকলেও খুঁজে বের করে। তুই হলি সেই হীরা। শাহিন কমেন্টগুলো পড়তে লাগলো। এক ছাত্র লিখেছে, স্যার, আপনার জন্য আমি এবার বুয়েটে পরীক্ষা দেওয়ার সাহস পাচ্ছি। এক ছাত্রী লিখেছে, আমার বাবা একজন কৃষক, অনেক কষ্ট করে আমাকে পড়ালো। আপনার ভিডিওগুলো আমার মতো হাজারো ছাত্রছাত্রীর জন্য আশীর্বাদ। এই কথাগুলো পড়তে পড়তে আমার চোখ বেজে এলো। আমি সেদিন আজ বুঝতে পারলাম, আমার যাত্রার আসল উদ্দেশ্য শুধু টাকা উপার্জন বা অপমানের জবাব দেওয়া নয়। আমার আসল উদ্দেশ্য হলো এই হাজারো ছাত্রছাত্রীর প্রত্যাশা পূরণ করা। আমি শুধু একজন টিচার নই, আমি এখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভরসার আরেক নাম হতে চাই। এভাবে আরও 1 মাস কেটে গেল। রাত 9:30। রুহি তার ম্যাকবুকে অফিসের একটা জরুরি ইমেইল টাইপ করার চেষ্টা করছিল, কিন্তু তার মনোযোগ বারবার চলে যাচ্ছিল পাশের ট্যাবে খুলে রাখা ইউটিউবের দিকে। স্ক্রিনে শাহিনের চ্যানেল প্রত্যাশা ক্লাসরুম। সাবস্ক্রাইবার সংখ্যাটা এখন 5 লাখ ছাড়িয়ে গেছে। সে নিজের অজান্তে শাহিনের একটা ভিডিও প্লে করলো। ভিডিওতে শাহিন নিউটনের সূত্র নিয়ে কথা বলছে, কিন্তু তার বলার ভঙ্গিটা
এতটা সহজ আর আকর্ষণীয় যে সে কমার্সের ছাত্রী হয়েও মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। যে ছেলেটাকে আমি একদিন তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছিলাম, আজ তার পরিচয় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এই বাস্তবতাটা সেই দিন আমার অহংকারে আঘাত করলেও আমার মনের গভীরে কোথাও একটা অন্য অনুভূতিও কাজ করেছিল। শাহিনের বুদ্ধিদীপ্তি চেহারা, কথা বলার আত্মবিশ্বাস আর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর শ্রদ্ধা, সব কিছু মিলিয়ে আমার মনে এক অজানা আকর্ষণ তৈরি হতে লাগলো, যা আমি প্রাণপণে অস্বীকার করার চেষ্টা করলেও মন সায় দিচ্ছিল না। ঠিক তখনই দরজায় নক করে ঘরে ঢুকলো আয়ান। তার চোখে মুখে রাজ্যের উত্তেজনা। আপু আপু একটা দারুণ খবর আছে। কি হয়েছে? এমনভাবে লাফাচ্ছিস কেন? নতুন কোনো ভিডিও গেম রিলিজ হয়েছে নাকি? আরে না, এর চেয়েও অনেক বড় খবর। আমি ঠিক করে ফেলেছি, আমি বড় হয়ে কি হব। তাই নাকি? কি হবে? বাবার মতো বিজনেসম্যান নাকি পাইলট হবি, যেটা ছোটবেলায় বলতি? না, আমি শাহিন স্যারের মতো হব। আমি একজন টিচার হব। কথাটা শোনার সাথে সাথেই রুহির মুখে হাসি মিলিয়ে গেল। সে ল্যাপটপটা বন্ধ করে ভাইয়ের দিকে স্থির চোখে তাকালো। কি বললি? টিচার হবি? আর কার মতো? ওই শাহিনের মতো? তোর মাথা ঠিক আছে তো? কেন, টিচার হওয়াটা কি কোনো খারাপ কাজ? শাহিন স্যারকে দেখেছ? কত ছাত্রছাত্রী তাকে ভালোবাসে, সম্মান করে। উনি মানুষের জীবন বদলে দিচ্ছেন। টাকা উপার্জন করার চেয়ে মানুষের জন্য কিছু করাটা অনেক বেশি সম্মানের আপু। স্যারই তো বলেন। রুহি আর সহ্য করতে পারল না। সে আয়ানের কথা শেষ হওয়ার আগেই উঠে দাঁড়ালো। তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই ছেলেটা আমার ভাইয়ের ব্রেন ওয়াশ করেছে। আমার পরিবারের স্ট্যাটাস, আমাদের বিজনেস এম্পায়ার, সব কিছুকে ছোট করে আয়নের মাথায় মধ্যবিত্তদের আদর্শ ঢুকিয়ে দিয়েছে। এর একটা ব্যবস্থা নিতেই হবে। আচ্ছা আয়ন, তোর আর স্যারের জ্ঞান শুনতে হবে না। তুই এখন নিজের ঘরে যা, এই বিষয়ে পরে কথা হবে। আয়ানকে প্রায় জোর করে ঘর থেকে বের করে দিয়ে রুহি গাড়ির চাবিটা নিয়ে হন হন করে বেরিয়ে গেল। তার রাগে শরীর কাঁপছিল। সে ঠিক করলো এর একটা শেষ দেখিয়ে ছাড়বে। গাড়িটা যখন প্রত্যাশা কোচিং সেন্টারের সামনে এসে থামল, তখন রাত প্রায় 10টা। কোচিং ছুটি হয়ে গেছে, চারপাশটা একদম অন্ধকার। শুধু শাহিনের অফিস ঘরের আলোটা জ্বলছিল। রুহি কোনো দিকে না তাকিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। শাহিন তখন হোয়াইট বোর্ডে পরের দিনের ক্লাসের জন্য কিছু একটা লিখছিল। রুহিকে এমন ঝড়ের বেগে ঢুকতে দেখে সে কিছুটা অবাক হলেও মুখে কিছু বলল না। রুহি কোনো ভূমিকা না করে সরাসরি আক্রমণে গেল। এক্স্যাক্টলি কি চাও তুমি? সমস্যাটি কি তোমার? আমার ঠিক জানা নেই আমি কি করেছি। তুমি যদি একটু বুঝিয়ে বলো তাহলে সুবিধা হয়। হো হো, তাই? তুমি কিছুই জানো না? তুমি আমার ভাইকে কি শেখাচ্ছ এসব? টিচার হবে, মানুষের সেবা করবে, এসব মধ্যবিত্ত সেন্টিমেন্টাল ডায়লগ দিয়ে ওর মাথাটা খাচ্ছ কেন? আমি ওকে শুধু ওর পাঠ বইয়ের জিনিসই পড়াই রাখি। এর বাইরে যদি ও আমার কোনো কথায় অনুপ্রাণিত হয় সেটাকে মাথা খাওয়া বলে না। অনুপ্রাণিত? তুমি ওকে আমাদের লাইফস্টাইলের বিরুদ্ধে উস্কে দিচ্ছ। ও এখন বিজনেস করতে চায় না, ও তোমার মতো মহান টিচার হতে চায়। তুমি কি বোঝো না যে ওর ভবিষ্যৎ আমাদের ফ্যামিলি বিজনেসের সাথে জড়িত? তোমার এই সস্তা জনপ্রিয়তার জন্য তুমি আমার ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। শাহিন এবার টেবিল থেকে সরে এসে রুহির মুখোমুখি দাঁড়ালো। তার চোখে মুখে কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত স্থিরতা। সস্তার জনপ্রিয়তা? আমার চ্যানেলে যে 50 লাখ ছাত্রছাত্রী কোনো টাকা ছাড়াই পড়ছে, তাদের কাছে এটা সস্তা নয় রুহি। আর ভবিষ্যৎ নষ্ট হওয়ার কথা বলছো? আমার তো মনে হয় নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোনো কাজ গাড়ে চাপালে ওটাতেই ভবিষ্যৎ নষ্ট হয়। তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। তোমার জগৎ আর আমার জগৎ আলাদা। তুমি এসব বুঝবে না। তোমার হয়তো জীবনে পাওয়ার কিছু নেই, তাই তুমি সেবা টেবা করে মহান হতে চাও। কিন্তু আমার ভাইয়ের জীবনে অনেক কিছু পাওয়ার আছে, হওয়ার আছে। তুমি প্লিজ ওর থেকে দূরে থাকো। পাওয়ার আছে মানে কি? টাকা, গাড়ি, বাড়ি, এগুলো কি জীবনের সব? আর আমার জগৎ আর তোমার জগৎ আলাদা, এটা তুমি ঠিকই বলছো। আমার জগতে মানুষ টাকাকে নয়, যোগ্যতাকে সম্মান করে। যোগ্যতা? সেই তো, ওই যোগ্যতার বড়াই করেই তো তুমি আমার ভাইকে নিয়ন্ত্রণ করছো, তাই না? আসলে কি বলো তো,
তুমি আসলে আমাকে অপমান করার প্রতিশোধ নিচ্ছ, তাই না? সেদিন পার্টিতে আমি তোমাকে অপমান করেছিলাম, তাই এখন আমার ভাইয়ের জীবনটাকে নষ্ট করে তুমি তার শোধ নিচ্ছ, তাই না? এই কথাটা শোনার পর শাহিনীর মুখে প্রথমবারের মতন একটা হাসির রেখা ফুটে উঠল। এটা তাচ্ছিল্যের হাসি নয়, বরং করুণার হাসি। তোমার ধারণা আমার পৃথিবীটা তোমাকে কেন্দ্র করে ঘুরে, তাই না রুহি? তোমার ধারণা আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা হলো তোমার কাছ থেকে অপমানিত হওয়াটা? সত্যি বলতে আমি ওই রাতের কথা প্রায় ভুলে গিয়েছিলাম। আমার এখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে নিয়ে বাবার সময় আছে। তোমার মতো একজন অহংকারী মেয়ের পুরনো কথা মনে রাখার সময় আমার নেই। শাহিনের এই একটা বাক্য রুহির সমস্ত অহংকারের দেয়ালে চূড়ান্ত আঘাত হানল। সে ভেবেছিল শাহিন হয়তো রেগে যাবে, চিৎকার করবে, কিন্তু এই শান্ত শীতল উপেক্ষা তার জন্য ছিল সবচেয়ে বড় অপমান। সে আর কোনো কথা খুঁজে পেল না। তার মুখটা লাল হয়ে গেল, চোখ দুটো ছলছল করে উঠল। তোমার যদি কথা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি এখন কাজ করতে পারি। কাল সকালে আমার ক্লাস আছে। রুহি কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর কোনো কথা না বলে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাবার দিকে তাকিয়ে শাহিনের ঠোঁটের কোণে হাসিটা মিলিয়ে গিয়ে এক ধরনের চিন্তার ছাপ ফুটে উঠল। এই প্রথমবার সেই রুহির অহংকারী মুখোশের আড়ালে থাকা জেদি অভিমানী মেয়েটাকে দেখতে পেল। আর এই ঝগড়াটা তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করল না, বরং তাদের অজান্তে একটা অদ্ভুত খুনসুটিপূর্ণ সম্পর্কের প্রথম ধাপ তৈরি করে দিল। 6 মাস পরের এক রাত আফসার আহমেদের ড্রয়িং রুমে সময়টা যেন থমকে আছে। তিনি, তার স্ত্রী আমিনা বেগম, বড় ছেলে সাকিব আর তার স্ত্রী তানিয়া সবাই মন্ত্রমুগ্ধের মতন টেলিভিশনের দিকে তাকিয়ে আছে। দেশের সবচেয়ে জনপ্রিয় একটা টক শোতে আজকের অতিথি হিসেবে এসেছে একজন তরুণ, যার ইউটিউব চ্যানেল প্রত্যাশা ক্লাসরুম শিক্ষা ব্যবস্থায় এক নতুন বিপ্লব এনেছে। সে তরুণ আর কেউ নয়, তাদের ঘরের অবহেলিত শাহিন। টিভির পর্দায় উপস্থাপিকা উচ্ছ্বসিত হয়ে বললেন, শাহিন সাহেব, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন প্রায় 50 লাখ। আর আমরা জানতে পেরেছি ইউটিউব থেকে আপনার মাসিক আয় এখন দেশের বড় বড় কোম্পানির সিইওদের থেকেও বেশি। এই যে এত সাফল্য, এত টাকা, এত খ্যাতি, এই সব কিছু পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন? টাকা বা খ্যাতি আমার মূল লক্ষ্য ছিল না। আমার অনুভূতিটা তখনই ভালো লাগে যখন প্রত্যন্ত গ্রামের কোনো ছাত্র আমাকে মেসেজ করে বলে, স্যার আপনার জন্য আমি আজ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি। আমার সাফল্য টাকায় নয়, আমার সাফল্য এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভালোবাসায়। এই কথা শোনার সাথে সাথে আমিনা বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। তিনি আঁচলে চোখ মুছলেন। সাকিব আর তানিয়া একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের চোখে মুখে তীব্র অবিশ্বাস আর হিসেব কষার এক জটিল অভিব্যক্তি। আর আফসার আহমেদের মুখটা বিস্ময়ে আর এক ধরনের চাপা গর্বে কঠিন হয়ে আছে। যে ছেলেকে তিনি বেকার বলে পরিচয় দিতে লজ্জা পেতেন, আজ পুরো দেশ তাকে এক নামে চেনে। সাকিব রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দিল। ঘরের নীরবতাটা হঠাৎ করে খুব ভারী মনে হতে লাগলো। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, এই ছেলেটা এত কিছু করে ফেললো আর আমরা কেউ টেরই পেলাম না। কি আশ্চর্য! টের পাবো কিভাবে? ও কি আমাদের কিছু বলেছে? সারাদিন তো নিজের কোচিং আর ইউটিউব নিয়েই পড়ে থাকে। বাসায় ফেরে মাঝরাতে, কারোর সাথে কথাও বলে না ঠিক মতো। ওর মাসিক আয় নিয়ে সিইওদের থেকেও বেশি আনঅ্যাভেলেবেল। চুপ করো তোমরা, ও কিছু বলেনি। নাকি তোমরা কখনো জানতে চাওয়ার প্রয়োজন মনে করোনি? শেষ কবে তোমরা দুজন ভাই একসাথে বসে ওর খবর নিয়েছো? সারাক্ষণ তো ওকে শুধু অপমানই করে গেছো। আমি কি অপমান করলাম? আমি তোর ভালোর জন্যই বলেছিলাম, চেয়েছিলাম ও আমার অফিসে জয়েন করুক। এখন তো দেখছি সে আমার চেয়েও 10 গুণ বেশি কামাচ্ছে। আমাদের আরও দরকার কি? টাকা দিয়ে কি হবে যদি ঘরের ছেলের সাথে কথাই না বলা যায়? ও তো আমাদের থেকে সেই কবেই দূরে সরে গেছে। তোমরা ওকে এত কষ্ট দিয়েছো যে ও এখন আমাদের সাথে আনন্দটাও ভাগ করে নিতে ভয় পায়। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। শাহিন ফিরেছে। আমিনা বেগম প্রায় দৌড়ে গিয়ে দরজা খুললেন। শাহিন ঘরে ঢুকলো, তার চেহারায় সারা দিনের ক্লান্তি। সে কাউকে কিছু না বলে সরাসরি নিজের ঘরের দিকে হাঁটা দিল। আফসার আহমেদ এবার একটু গলা খাকারি দিয়ে ডাকলেন, শাহিন, এদিকে একটু শুনে যা। শাহিন থামল, ঘুরে দাঁড়ালো। তার চোখে কোনো অভিব্যক্তি নেই। জি আপা, কি বলবেন? তার এই আনুষ্ঠানিক জি আব্বা
সম্বোধনটা আফসার আহমেদের বুকে গিয়ে বিঁধল। আমরা মানে টিভিতে দেখলাম তুই তো অনেক বড় কাজ করছিস বাবা, আমরা তোকে নিয়ে খুব গর্বিত। তানিয়া দ্রুত পায়ে এগিয়ে এসে প্রায় আহ্লাদি গলায় বলল, গর্বিত মানে? আমি তো খুশিতে প্রায় কেঁদেই ফেলেছিলাম। শাহিন, তুমি তো আমাদের সুপারস্টার। ভাবতে পারছি না আমার নিজের দেবর এত বড় একজন সেলিব্রিটি। তোমার সাথে তো এখন একটা সেলফি তুললেও মানুষ লাইন লেগে যাবে। হ্যাঁ রে, তোর তো এখন অনেক টাকা পয়সা হয়েছে, তোর ভাবির জন্য ভালো একটা গিফট কিনতে হবে কিন্তু। আর শোন, আমার অফিসের বস তোর অনেক বড় ফ্যান, বলেছিলেন তোর সাথে একবার দেখা করতে চান, সময় দিতে পারবি? শাহিন সবার দিকে এক এক করে তাকালো। তার দৃষ্টি এতটাই শীতল ছিল যে তাদের মুখের হাসিগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সে তার বাবার দিকে তাকিয়ে খুব শান্তভাবে প্রশ্ন করল, একজন মানুষের মতামত দেওয়ার বা পরিবারের আলোচনায় থাকার যোগ্যতা কি তার মাসিক আয় দিয়ে নির্ধারিত হয় আব্বা? আফসার আহমেদ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। তিনি মাথা নিচু করলেন। শাহিন এবার তার ভাইয়ের দিকে ফিরল। ভাইয়া, তুমি বলেছিলে যে রোজগার করে না তার কোনো সম্মান নেই, তোমার কি এখনো তাই মনে হয়? সাকিবও চুপ করে রইল। শাহিন একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার খুব ঘুম পাচ্ছে, আমি রেস্ট নিতে চাই। কথাটা বলে সে আর এক মুহূর্তও দাঁড়ালো না, নিজের ঘরের দিকে চলে গেল। তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে সবাই বুঝতে পারল, টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু হারিয়ে যাওয়া সম্মান আর বিশ্বাস ফিরিয়ে আনা যায় না। শাহিন হয়তো আমাদের ক্ষমা করে দিবে একদিন, কিন্তু যে ক্ষত আমরা তৈরি করেছি সেটা এত সহজে শোকানোর নয়। শাহিন ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই তার ফোনটা বেজে উঠল। আয়ানের নম্বর। এত রাতে আয়ান কেন ফোন করলো এটা ভেবে সে কিছুটা উদ্বিগ্ন হয়ে ফোনটা ধরল। হ্যালো আয়ান, সব ঠিক আছে? এত রাতে? ওপাশ থেকে আয়ানের আতঙ্কিত কাঁপা কাঁপা গলা ভেসে এলো, স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপু আপু খুব বড় বিপদে পড়েছে। কি হয়েছে রোহিত? খুলে বল আমাকে। আপু ওর এক বান্ধবীর বাসা থেকে ফিরছিল গুলশানের দিকে। হঠাৎ ওর গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। ও যখন গাড়ি থেকে নেমে চেক করছিল তখন কোথা থেকে 4 থেকে 5টা বাজে ছেলে এসে ওকে ঘিরে ধরেছে। আপু আমাকে ফোন করে শুধু বলতে পেরেছে, আয়ান হেল্প মি, তারপরেই ফোনটা কেটে গেছে। আমি আব্বুকে বলেছি, আব্বু পুলিশকে ফোন করছেন, কিন্তু আমার খুব ভয় করছে স্যার, যদি দেরি হয়ে যায়। শাহিন এক মুহূর্তও দেরি করল না। তুমি আমাকে লোকেশনটা এক্ষুনি টেক্সট করো, আমি দেখছি, তুমি একদম চিন্তা করো না। ফোনটা কেটেই শাহিন গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। তার পরিবারের কেউ কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না। প্রায় ফাঁকা রাস্তা দিয়ে সে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে গুলশানের দিকে ছুটল। আয়ানের পাঠানো লোকেশনটা একটা নির্জন রাস্তার। শাহিনের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধুকপুক করতে লাগলো। আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি রাস্তার এক পাশে রুহির গাড়িটা পার্ক করা, আর একটু দূরেই একটা আবসা আলো আধারিতে 4-5 জন যুবক রুহিকে ঘিরে ধরে আপত্তিকর মন্তব্য করছে। একজন রুহির হাত ধরার চেষ্টা করছে। রুহি ভয়ে আতঙ্কে প্রায় জমে গেছে। শাহিন গাড়ি থেকে নেমেই তার মোবাইলে ফোনের ক্যামেরা আর ফ্ল্যাশলাইট অন করল। সে চিৎকার করে লোকগুলোর দিকে এগিয়ে গেল। হেই, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? আপনারা সবাই কিন্তু লাইভ ভিডিওতে আছেন। আমার প্রত্যাশার ক্লাসরুম চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আপনাদের সবাইকে দেখছে। ছেলেগুলো হঠাৎ আলো আর লাইভ ভিডিওর কথা শুনে ঘাবড়ে গেল। তাদের মধ্যে একজন শাহিনকে চিনতে পেরে অন্যজনকে কোনোই দিয়ে খোঁচা দিল। আরে এই তো সেই ইউটিউবার শাহিন স্যার, সর্বনাশ, চল এখান থেকে কেটে পড়ি। শাহিনকে কিছু করতে হলো না। তার সেলিব্রিটি স্ট্যাটাস আর বুদ্ধিমত্তায় বখাটেগুলোকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওরা রুহিকে ছেড়ে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। শাহিন দ্রুত রুহির কাছে গেল। রুহি তখনও ভয়ে কাঁপছে। দেয়ালের সাথে হেলান দিয়ে সে কোনো মতে দাঁড়িয়ে আছে। শাহিনকে দেখে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। রুহি, তুমি ঠিক আছো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? রুহি কোনো কথা বলতে না পারল। সে শুধু মাথা নাড়ল। যে মেয়েটা একদিন অহংকারের মাটিতে পা ফেলত না, আজ সে ছিল অসহায় ভীত একটা সাধারণ মেয়ে। শাহিন নিজের গাড়ির দরজা খুলে দিল। এসো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। তোমার গাড়িটা আমি পরে মেকানিক দিয়ে ঠিক করিয়ে আনবো। রুহি চুপচাপ গাড়িতে উঠে বসল। পুরো রাস্তা কেউ কোনো কথা বলল না।
শাহিন নিঃশব্দে গাড়ি চালিয়ে তাকে বাড়ির গেটে নামিয়ে দিল। রুহি নামার আগে শাহিনের দিকে ফিরল। তার চোখে তখনও অবিশ্বাস আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি। আমি আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ দেব। তুমি আজ না এলে। কোনো দরকার নেই, যে কোনো বিপদে পড়া মানুষকে সাহায্য করাটা আমার দায়িত্ব। তুমি সাবধানে থেকো। কথাটা বলে শাহিন আর দাঁড়ালো না, গাড়ি ঘুরিয়ে চলে গেল। রুহি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। আজ রাতেই সে এক অন্য শাহিনকে দেখল। এই শাহিন শুধু একজন বুদ্ধিমান শিক্ষক বা সফল ইউটিউবার নয়, এই শাহিন একজন সাহসী এবং পরোপকারী মানুষ, যে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে ছুটে এসেছে কোনো প্রতিদানের আশা না করেই। রুহি নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করল। তার অহংকারের কাঁচের দেয়ালটা আজ পুরোপুরি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই ভাঙা কাঁচের টুকরোর মধ্য দিয়ে সে প্রথমবার স্পষ্ট দেখতে পেল সে শাহিনের প্রেমে পড়তে শুরু করেছে, নিজের অজান্তেই, খুব গভীরভাবে। ধীরে ধীরে আরও কিছুদিন কেটে গেল। মিরপুরের সেই এক চিলতে গলি থেকে শাহিনের প্রত্যাশা এখন ঢাকার কোচিং পাড়ার কেন্দ্রবিন্দু ফার্মগেটে উঠে এসেছে। একটা বহুতল ভবনের পুরো একটা ফ্লোর জুড়ে এখন তার নতুন প্রতিষ্ঠান। ঝকঝকে রিসিপশন, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম আর আধুনিক সব সুযোগ সুবিধা। সাইনবোর্ডে বড় বড় করে লেখা প্রত্যাশা ক্যারিয়ার সলিউশনস। এখানে এখন শুধু স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই পড়ে না, স্বপ্নবাজ তরুণ তরুণীরা আসে বিসিএস, ব্যাংক জবস, পুলিশ সাব ইন্সপেক্টর এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে। শাহিনের কাজ ঘেরা অফিস রুমে তার সামনে বসে আছেন একজন 50 ভদ্রলোক, তার চোখে মুখে কৃতজ্ঞতার অশ্রু। তার পাশে বসে আছে তার ছেলে ইমরুল, সদ্য সুপারিশপ্রাপ্ত একজন পুলিশ সাব ইন্সপেক্টর। ইমরুল এখানকারই প্রথম ব্যাচের ছাত্র। ইমরুলের বাবা বললেন, স্যার, আমি আপনার শুকরিয়া আদায় করার ভাষা খুঁজে পাচ্ছি না। এই ছেলেটাকে নিয়ে আমি সব আশা সেটারি দিয়েছিলাম। ভার্সিটি শেষ করে 3 বছর ধরে বেকার বসেছিল। কত টাকা জোর পিছনে খরচ করেছি। ঢাকার এমন কোনো নামকরা কোচিং সেন্টার নেই যেখানে ওকে ভর্তি করায়নি। লাখ লাখ টাকা গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আব্বা থামো, স্যারকে বিব্রত করছো। না, আজ আমি বলবো, বলতে দিন আমাকে। স্যার, আপনি তো শুধু একজন শিক্ষক নন, আপনি আমাদের মতো হাজারো গরিব বাবার কাছে আল্লাহর পাঠানো রহমত। ফার্মগেটের অন্য কোচিংগুলো যেখানে বিসিএস প্রস্তুতির জন্য 50-60 হাজার টাকা করে নিয়ে, সেখানে আপনি মাত্র 10 হাজার টাকায় সব কোর্স করাচ্ছেন। প্রথমে তো আমি বিশ্বাসই করিনি, ভেবেছিলাম এত কমে পড়াচ্ছে নিশ্চয়ই মান ভালো হবে না। আমার উদ্দেশ্য ব্যবসা করা নয় আঙ্কেল, আমার উদ্দেশ্য হলো সুযোগ তৈরি করা। মেধা থাকা সত্ত্বেও শুধু টাকার অভাবে একজন তরুণ পিছিয়ে পড়বে, এটা হতে পারে না। আপনার ছেলে খুবই মেধাবী, ওর শুধু সঠিক নির্দেশনার প্রয়োজন ছিল। এবার ইমরুল বলল, স্যার, শুধু নির্দেশনা নয়, আপনি আমাদের ভেতর থেকে ভয়টা দূর করে দিয়েছেন। অন্য কোচিংয়ে আমাদের শুধু বইয়ের গাদা ধরিয়ে দিয়ে বলা হতো সব মুখস্থ করো, আর আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে না পড়েও সাধারণ জ্ঞান উত্তর করা যায়, কিভাবে গণিতের সমাধান করতে হয় প্রশ্ন না বুঝেই শুধুমাত্র অপশন দেখে। আপনার শেখানো ইন্টেলিজেন্ট গেসিং আর এলিমিনেশন টেকনিক আমার রিটেন পরীক্ষায় কমপক্ষে 20টা নাম্বার বাড়িয়ে দিয়েছে। এই ছেলে আমার, যে কিনা অঙ্ক দেখলেই পালাতো, সে নাকি আবার পরীক্ষায় সবচেয়ে কঠিন অঙ্কটাই সবার আগে করে ফেলেছে। আমি তো শুনে অবাক। আপনি কি জাদু করেছেন স্যার? আমি কোনো জাদু করিনি, আমি শুধু ওর ভেতরের আত্মবিশ্বাসটা জাগিয়ে দিয়েছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা হলো এটা ছাত্রদের প্রশ্ন করতে শেখায় না, শুধু উত্তর মুখস্থ করতে শেখায়। আমি আমার কোচিংয়ে সেই পথটাই ভাঙতে চেয়েছি। এখানে ছাত্ররা প্রশ্ন করে, ভুল করে এবং ভুলের মধ্যেই দিয়ে শেখে। স্যার, আরেকটা কথা, আপনার মেন্টাল এবিলিটি আর ভাইভা টিপসের ক্লাসগুলো ছিল অসাধারণ। আপনি শিখিয়েছেন ভাইভা বোর্ডে জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো স্মার্টনেস আর সততা। কিভাবে একটা কঠিন প্রশ্নকে পাশ কাটাতে হয়, কিভাবে সরি বলতে হয় আত্মবিশ্বাসের সাথে, এই ছোট ছোট জিনিসগুলোই পার্থক্য গড়ে দেয়। আমার ভাইভাতে প্রায় সবাই আপনার কথা বলছিল। আমার ছেলেটা এখন পুলিশের একজন অফিসার। এই খাকি পোশাকটা ওর গায়ে দেখার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আপনার জন্য স্যার। এই নিন, আপনার জন্য সামান্য কিছু মিষ্টি এনেছিলাম। ভদ্রলোক একটা মিষ্টির প্যাকেট শাহিনের দিকে বাড়িয়ে দিলেন। শাহিন বিনয়ের সাথে প্যাকেটটা হাতে নিল। এর কোনো দরকার ছিল না আঙ্কেল, ইমরুলের এই সাফল্যই আমার জন্য সবচেয়ে বড় মিষ্টি।
ও যেন সারা জীবন সত্যতার সাথে দেশের সেবা করতে পারে, এই দুয়ারেই করবেন। অবশ্যই করব স্যার, আপনার সম্মান আমি কখনো ডুবতে দেব না। আর আমার যত বন্ধু-বান্ধব আছে আমি সবাইকে এখন আপনার কোচিংয়ের কথাই বলি টাকা নষ্ট না করে একবার শাহিন স্যারের কাছে যা, জীবন বদলে যাবে। তারা চলে যাওয়ার পর শাহিন তার চেয়ারে হেলান দিয়ে বসল। কাচের দেয়ালের ওপাশে সে দেখতে পাচ্ছিল করিডোরে একদল তরুণ তরুণী চোখের স্বপ্ন নিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করছে। এরা কেউ হতে চায় ম্যাজিস্ট্রেট, কেউ ব্যাংকার, কেউ বা বিজ্ঞানী। তাদের সবার ভরসার নাম এখন প্রত্যাশা। যে পরিবার তাকে একদিন বেকার বলে পরিচয় দিতে লজ্জা পেত, আজ সে হাজার তরুণের বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার কারিগর হয়ে উঠেছে। এই অনুভূতিটা ছিল একদম তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। পরের দিন সন্ধ্যায় বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। ফার্মগেটের চিরচেনা যানজট আর কোলাহলকে ছাপিয়ে কাঁচের জানালায় বৃষ্টির একটানা শব্দ একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে। শাহিন তার অফিসের কাজ প্রায় শেষ করে এসেছিল। ঠিক তখনই তার ব্যক্তিগত সহকারী ইন্টারকমে জানালো যে একজন ভিজিটর তার জন্য অপেক্ষা করছে। আমি কিছুটা বিরক্ত হয়ে অনুমতি দিলাম। আমি ভাবিনি এত রাতে এই বৃষ্টির মধ্যে কেউ আসবে। দরজা খুলে ভেতরে যে প্রবেশ করলো, তাকা দেখে আমার ব্রু সামান্য কুঁচকে গেল। রুহি, তার হাতে একটা বড় হটপট, পরনে ভেজা সেলোয়ার কামিজটা তার শরীরের সাথে লেপটে আছে, চুলগুলো সামান্য ভেজা। তার সেই চিরচেনা অহংকারী বাপটা আজ অনুপস্থিত। তার বদলে চোখে মুখে ফুটে আছে এক ধরনের দ্বিধার সংকোচ। আমি চেয়ার থেকে উঠিনি, কম্পিউটারের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বললাম, তুমি এখানে? আয়নের তো আজ ক্লাস ছিল না। আমি জানি, আসলে মা আজ ওর জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলেন, তো ভাবলাম ও তো আপনার কথা খুব বলে, তাই ওর সাথে আপনার জন্য একটু নিয়ে এলাম। আপনি তো সারাদিন ব্যস্ত থাকেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন কি না। কথাটা শেষ করতে পারল না রুহি। শাহিনের শীতল আবেগহীন চাহনির সামনে তার গুছিয়ে আনা কথাগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছিল। ধন্যবাদ, কিন্তু এর কোনো প্রয়োজন ছিল না। আমি বাইরে থেকে কিছু একটা আনিয়ে নিতাম। ওটা ওখানে রেখে তুমি চলে যেতে পারো। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ফিরতে রাত হয়ে যাবে। শাহিনের আচরণে স্পষ্ট উপেক্ষা। সে রুহিকে বসতেও বলল না, তার আনা খাবার নিয়েও কোনো আগ্রহ দেখালো না। সে এমনভাবে কথা বলছিল যেন একজন অপরিচিত ডেলিভারি ম্যান কিছু একটা দিয়ে গেছে। রুহি হটপটটা সামনের ছোট টেবিলে রাখল, কিন্তু সে চলে গেল না। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কিছু একটা বলার জন্য শক্তি সঞ্চয় করছে। শাহিন ইচ্ছে করে তার দিকে তাকাচ্ছিল না, সে মনোযোগ দিয়ে একটা ফাইলে চোখ বুলাচ্ছিল। অবশেষে রুহি খুব আস্তে করে, প্রায় কাঁপা কাঁপা গলায় কথা বলা শুরু করলো। শাহিন, কিছু বলবে? আমি আমি আসলে শুধু খাবার দিতে আসিনি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এই কথাটাই শাহিনের মনোযোগ প্রথমবারের মতো ফাইলের পাতা থেকে সরে এসে রুহির মুখের উপর স্থির হলো। কিন্তু তার চোখে কোনো বিস্ময় বা কোমলতা ছিল না, ছিল কেবল নির্লিপ্ততা। আমি জানি সরি শব্দটা খুব ছোট। আমি তোমার সাথে যা করেছি, যে ভাষায় কথা বলেছি, তার জন্য এই একটা শব্দ যথেষ্ট নয়। সেই দিন সেই পার্টিতে এবং পরেও আমি যা বলেছি বা করেছি তার প্রত্যেকটা কাজের জন্য আমি সত্যি খুব লজ্জিত। আমি বুঝতে পারিনি। এখন বুঝে কি লাভ? যা হওয়ার তো হয়ে গিয়েছে, ওসব এখন অতীত। ওটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না। মানে হয় শাহিন, আমার জন্য মানে হয় আমি যদি আজ ক্ষমা না চাই, আমি নিজের কাছে ছোট হয়ে থাকবো। আমি জানি তুমি হয়তো ভাবছো আজ তুমি সফল, তোমার অনেক টাকা, অনেক নাম ডাক, তাই আমি মত বদলে তোমার কাছে এসেছি। কিন্তু বিশ্বাস করো, ব্যাপারটা মোটেও তাই নয়। রুহির গলাটা ধরে এলো, চোখ দুটো পানিতেই ভরে উঠল। সে নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করলো, আমি এমন একটা জগতে বড় হয়েছি যেখানে মানুষের পরিচয় আর যোগ্যতা মাপা হতো তার ব্যাংক ব্যালেন্সে, তার গাড়ি বা তার বাবার নাম দিয়ে। আমি ছোটবেলা থেকে এইটাই দেখে এসেছি। আমার চারপাশে সবাই ছিল এমনই। আমি ভাবতাম এটাই পৃথিবীর নিয়ম। আমি কখনো এর বাহিরের পৃথিবীটা দেখিনি। তাই সেই দিন আমি তোমাকে বিচার করেছিলাম আমার ওই সীমিত অহংকারী পৃথিবীর মাপকাঠি দিয়ে। আমি তোমার মেধা বা তোমার ভেতরের মানুষটাকে দেখতে পাইনি। আমি শুধু তোমার তখনকার পরিচয়হীনতা দেখেছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল শাহিন। আমি শুধু ভুল ছিলাম না, আমি খুব নিষ্ঠুর ছিলাম। কথাগুলো বলার সময় রুহির গাল বেয়ে পানি পড়ছিল।
তার কান্নায় কোনো অভিনয় ছিল না, ছিল কেবল এক গভীর অনুশোচনা। সেই রাতে তুমি যখন আমাকে ওই বিপদ থেকে বাঁচালে, তখন আমি প্রথম বুঝতে পারলাম একজন মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার সাহসে আর মনুষ্যত্বে। তুমি চাইলে সেদিন আমাকে উপেক্ষা করতে পারতে, আমার অতীতের ব্যবহারের জন্য আমাকে বিপদে ফেলে চলে আসতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি নিজে ঝুঁকি নিয়ে আমাকে সাহায্য করেছো। সেই দিন আমি হেরে গিয়েছিলাম শাহিন। আমার সমস্ত অহংকার, আমার সমস্ত বিশ্বাস তোমার মহত্বের কাছে হেরে গিয়েছিল। শাহিন চুপ করে সবটা শুনল। তার মুখের কঠিন ভাবটা একটু বদলালো না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসল। শুনো রুহি, তোমার ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু সত্যি বলতে তোমার এই অপমানগুলো এখন আমার আর কিছু যায় আসে না। তুমি ঠিকই বলেছিলে, আমাদের জগৎ আলাদা। আমার জগতে আবেগের চেয়ে সময়ের মূল্য বেশি। আমার কাঁধে এখন হাজারো ছাত্রছাত্রীর স্বপ্ন আর প্রত্যাশার ভার। তোমার এই পুরনো কথাগুলো নিয়ে ভাবার মতো সময় বা মন মানসিকতা কোনোটাই এখন আমার নেই। তুমি যা করেছো সেটা তোমার তখনকার বিশ্বাস থেকে করেছো। আমি যা করেছি সেটা আমার বর্তমানের বাস্তবতা। সো ইটস ওকে, তুমি এখন আসতে পারো। শাহিনের এই শীতল প্রত্যাখ্যান রুহির বুকে তীরের মতো বিঁধল। সে যা ভেবেছিল ঠিক তাই হলো। শাহিন তাকে ক্ষমা করেনি, সে তাকে তার জীবন থেকে মুছে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতিগুলো দপ করে নিভে গেল। ঝড়ের কারণে পাওয়ার চলে গেছে। পুরো ফ্লোরটা ডুবে গেল অন্ধকারে। রুহি ছুঁকে গিয়ে প্রায় চিৎকার করে উঠেছিল। বাইরে তখন বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। সে আলোয় শাহিন দেখল রুহির ফ্যাকাশে ভেজা মুখটা। মেয়েটা যে অন্ধকার ভয় পায় সেটা সে বুঝতে পারল। তার ভেতরের শীতল বরফটা এক মুহূর্তের জন্য গলে গেল। সে তার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট অন করল। ভয় পেও না, জেনারেটর এখনই চালু হয়ে যাবে। রুহি কিছু বলল না, সে শুধু শাহিনের ফোনের আলোটার দিকে তাকিয়ে রইল। এই অল্প আলোর চারপাশের সবকিছু কেমন যেন বদলে গেছে। বাইরের পৃথিবীটা হারিয়ে গেছে, শুধু এই ছোট্ট ঘরটায় তারা দুজন। শাহিন উঠে দাঁড়িয়ে বলল, চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। এই অবস্থায় তোমার একা ফেরাটা ঠিক হবে না। রুহি কোনো প্রতিবাদ করলো না, সে চুপচাপ আমাকে অনুসরণ করলো। গাড়িতেও পিনপতন নীরবতা, শুধু বাইরে বৃষ্টির শব্দ আর গাড়ির ওয়াইপারের একটানা ছন্দ। রুহি আর চোখে আমার দিকে তাকাচ্ছিল। ড্রাইভে মনোযোগ দেওয়া শাহিনের দৃঢ় মুখটা রাস্তার নিয়ন আলোয় অদ্ভুত মায়াবী লাগছিল। রুহি বুঝতে পারছিল শাহিন তাকে মুখে ক্ষমা না করলেও তার আচরণে মিশে আছে এক ধরনের দায়িত্ববোধ। ভালোবাসা হয়তো এভাবেই শুরু হয়, ক্ষমা না করেও পাশে থাকা, উপেক্ষা করেও খেয়াল রাখা। এই নীরব বৃষ্টি ভেজা পথটুকু তাদের না বলা ভালোবাসার প্রথম সাক্ষী হয়ে রইল। প্রায় 5 মাস পর এক রৌদ্রোজ্জ্বল সকাল, ঢাকার কোলাহল থেকে দূরে সাভারের এক বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। শত শত শ্রমিক কাজ করছে, রড সিমেন্টের শব্দে এলাকা মুখর। এখানে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে একটা 7 তলা ভবন, শাহিনের স্বপ্নের প্রত্যাশা চ্যারিটেবল হসপিটাল। ইউটিউব এবং কোচিং সেন্টার থেকে উপার্জিত আয়ের প্রায় পুরোটাই সে এই প্রজেক্টেই ঠেলে দিয়েছে। তার লক্ষ্য একটাই, বিনা লাভে দেশের গরিব মানুষদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। আজ সকাল থেকেই সাইডে আছি, মাথায় সেফটি হেলমেট, পরনে সাধারণ জিন্স আর টি শার্ট। আর্কিটেক্টরের সাথে ঝুঁকে পড়ে আমি হাসপাতালের ব্লু প্রিন্টটা দেখছিলাম। তার চোখে মুখে ক্লান্তি থাকলেও স্বপ্ন পূরণের এক গভীর আনন্দ খেলা করছিল। ঠিক তখনই কনস্ট্রাকশন সাইটের এবড়ো খেবড়ো মাটির উপর দিয়ে একটা জগজগে সাদা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো রুহি। তার পরনে আজ লেহেঙ্গা বা দামি কোনো পোশাক নেই, আছে জিন্স আর একটা সাদা টপ, চোখে সানগ্লাস, হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার। সে সরাসরি আমার দিকে এগিয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। এটা কি হচ্ছে শাহিন? শাহিন ব্লুপ্রিন্ট থেকে মুখ না তুলেই জবাব দিল। তার কণ্ঠ আগের মতোই কিছুটা নির্লিপ্ত। দেখতেই তো পাচ্ছ, একটা বিল্ডিং বানানো হচ্ছে। আমি জানি, প্রত্যাশা হসপিটাল। তুমি অত বড় একটা কাজ করছো আর আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না? এটা আমার ব্যক্তিগত প্রজেক্ট, তোমাকে জানানোর কোনো কারণ ছিল বলে আমার মনে হয়নি। রুহি শাহিনের হাত থেকে ব্লুপ্রিন্টের রোলটা প্রায় কেড়ে নিল। সে সেটার উপর চোখ বুলিয়ে বলল, কারণ আছে।
কারণ এখন থেকে এটা আর শুধু তোমার ব্যক্তিগত প্রজেক্ট নেই, এটা এখন আমাদের প্রজেক্ট। আমাদের মানে কি বলতে চাইছো তুমি? আমি গতকাল তোমার এই প্রজেক্টের সব ডিটেলস বের করেছি। আমি বাবার সাথে কথা বলেছি। বাবা আমাদের কোম্পানির CSR ফান্ড থেকে এই প্রজেক্টের মোট বাজেটের 40% ইনভেস্ট করতে রাজি হয়েছেন। হোয়াট? তুমি তোমার বাবাকে বলতে গেলে কেন? আমার বাইরে কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই। আমার যা আছে তা দিয়ে আমি এটা শেষ করতে পারবো। পারবে, হয়তো আরও 2 বছর বেশি সময় লাগবে, কিন্তু আমার এত ধৈর্য নেই। আর এটাকে ইনভেস্টমেন্ট ভেবো না শাহিন, এটাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত ভাবো। আমি একদিন তোমার যোগ্যতাকে টাকা দিয়ে মাপতে চেয়েছিলাম, আজ আমি সেই টাকা দিয়ে তোমার যোগ্যতার পাশে দাঁড়াতে চাই। অন্তত আমাকে এই সুযোগটা তোমাকে দিতেই হবে। আমি তোমার করুণা বা প্রায়শ্চিত্ত কোনোটাই নিতে আগ্রহী নই। তুমি এখন আসতে পারো। রুহি এবার শাহিনের আরও কাছে এগিয়ে এলো, তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি করুণা করতে আসিনি, অধিকার খাটাতে আসিনি, ভালোবাসার অধিকার। আমি তোমাকে ভালোবাসি শাহিন, আর আমি আমার ভালোবাসার মানুষটার স্বপ্নকে মুখ বুজে দূরে দাঁড়িয়ে দেখব, হ্যাঁ এতটাও স্বার্থপর আমি নই। হয় তুমি এই টাকাটা নেবে, অথবা আমি কাল থেকে এই কনস্ট্রাকশনের সাইডে অন্বেষণে বসবো। এখন সিদ্ধান্ত তোমার। আমি স্তব্ধ হয়ে গেলাম। রুহির মুখে এমন সরাসরি ভালোবাসার কথা আমি কল্পনাও করিনি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। রুহি আমার উত্তরের অপেক্ষা না করে টিফিন ক্যারিয়ারটা খুলতে শুরু করলো। অনেক জ্ঞান দিয়েছ, এখন হাত ধুয়ে এসে খেতে বসো। সকাল থেকে কিচ্ছু খাওনি আমি জানি। তোমার ওই সাইডের ম্যানেজার কবির সাহেবের কাছ থেকে আমি সব খবর নিয়েছি। আমার খিদে নেই। আমি শুনতে চাইনি তোমার খিদে আছে কি না। আমি বলেছি খেতে হবে। এই প্রজেক্টটা তোমার একার স্বপ্ন হতে পারে, কিন্তু এই স্বপ্নটা পূরণ করার জন্য যে মানুষটা দরকার তার সুস্থ থাকাটা এখন থেকে আমার দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করা থেকে আমাকে আটকানোর ক্ষমতা তোমার নেই। রুহির এই রোমান্টিক অত্যাচারে শাহিন কেমন যেন অসহায় বোধ করল। সে বুঝতে পারছিল এই মেয়ের জেদের সাথে সে পেরে উঠবে না। সে অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে হাত ধুয়ে এলো। রুহি একটা ইটের উপর প্লেট সাজিয়ে খাবার ফেলে দিল। শাহিন চুপচাপ খেতে শুরু করলো। রুহি তার পাশে বসে ব্লুপ্রিন্টটা দেখতে দেখতে বলতে লাগলো, আচ্ছা তোমরা আউটডোরটা এত সিম্পল রেখেছো কেন? এখানে আমরা সুন্দর একটা বাগান করতে পারি, যেখানে রোগীরা এসে বসবে। আর বাচ্চাদের ওয়ার্ডের দেয়ালগুলোয় আমরা বিভিন্ন কার্টুন আঁকতে পারি। ওরা তাহলে আর হাসপাতালকে ভয় পাবে না, কি বলো? শাহিন খেতে খেতে রুহির কথা শুনছিল। তার মুখে বিরক্তি থাকলেও মনের গভীরে কোথাও একটা ভালো লাগার স্রোত বয়ে যাচ্ছিল। এই প্রথমবার কেউ তার স্বপ্নটাকে নিজের স্বপ্ন ভেবে এত কথা বলেছে। হঠাৎ করে আকাশ কালো করে বৃষ্টি নামলো। তারা দৌড়ে গিয়ে পাশে শ্রমিকদের জন্য বানানো একটা অস্থায়ী টিনের চালার নিচে আশ্রয় নিল। বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে তারা দুজন খুব কাছাকাছি এসে দাঁড়ালো। রুহির চুলের ভেজা গন্ধটা শাহিনের নাকে এসে লাগলো। রুহি শীতে কাঁপতে কাঁপতে শাহিনের আরও কাছে সরে এলো। তারপর হঠাৎ করেই তার মাথাটা শাহিনের কাঁধে রাখলো। শাহিনের পুরো শরীরটা এক মুহূর্তের জন্য কঠিন হয়ে গেল। সে রুহিকে সরিয়ে দিতে গিয়েও পারল না। রুহি ফিসফিস করে বলল, প্লিজ শাহিন, আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি আর এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকার কথা ভাবতে পারি না। তোমার স্বপ্ন, তোমার কাজ, তোমার সব কিছুর অংশ হতে দাও আমাকে, প্লিজ। বাইরে তখন ঝুম বৃষ্টি। টিনের চালে বৃষ্টির এক টানা শব্দ। শাহিন কোনো উত্তর দিল না। সে শুধু আস্তে করে তার কাঁধে রাখা রুহির মাথাটার উপরে নিজের হাতটা রাখল। এই নীরব সম্মতি ছিল তার দিক থেকে ভালোবাসার প্রথম প্রকাশ। রুহির মুখে ফুটে উঠল একরাশ স্বস্তির হাসি। তারা দুজনেই বুঝল আজ এই অসমাপ্ত হাসপাতালের ভিতের উপরে তাদের ভালোবাসার এক নতুন ইমারত নির্মাণ শুরু হলো। আর এরই মধ্য দিয়ে আমাদের এই সুন্দর অবহেলিত ছেলের গল্পটি শেষ হলো। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন বা আমাদের চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন, তবে অবশ্যই
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর নিয়মিত গল্পের আপডেট পেতেও বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে, ভালোবাসার গল্প, অবহেলার গল্প। এমন গল্পগুলো শুনতেই আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।